আচ্ছা, শুরুতেই খুব সহজ একটা প্রশ্ন করি। একটু ভেবে উত্তর দেবেন। কখনো কি এমন হয়েছে, মাসের বড় একটা বাজারের ফর্দ হাতে নিয়ে খুঁজছেন সবচেয়ে দামি জিনিসটা কোনটা? কিংবা ধরুন নিজের ফোনের কনট্যাক্ট লিস্ট ঘাঁটতে হঠাৎ দেখলেন একই বন্ধুর নাম্বার ভুল করে ২ বার সেভ হয়ে গেছে। আবার এমনও তো হয়, সকালে উঠে সারাদিনের কাজের একটা লিস্ট বানালেন, কাজ শেষ হচ্ছে, আর তৃপ্তি নিয়ে একটা করে কেটে দিচ্ছেন। এর মধ্যে হুট করে জরুরি কোনো কাজ এসে হাজির, আর আপনি সেটাকে লিস্টের একেবারে উপরে বসিয়ে দিলেন। এই যে কাজগুলোর কথা বললাম, এর যেকোনো একটাও যদি আপনি জীবনে একবার করে থাকেন, তবে আপনাকে একটা গোপন কথা বলি। আপনি কিন্তু এর মধ্যেই ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম প্র্যাকটিস করে ফেলেছেন। হ্যাঁ, নিজের অজান্তেই আপনি একদম একজন প্রোগ্রামারের মতো করে ভেবেছেন, ডেটা গুছিয়েছেন, আর সেই সমস্যার সমাধানের জন্য একটা নির্দিষ্ট পথ বা অ্যালগরিদমও ব্যবহার করেছেন। তফাৎটা শুধু এখানেই যে কম্পিউটার সায়েন্সের বইপত্রে এগুলোর যে একটা খটমটে নাম আছে, সেটা আপনার জানা ছিল না। আসল গন্ডগোলটা বাধে আমাদের ভয়ের জায়গায়। বইপত্রে বা টিউটোরিয়ালে যখনই আমরা এই জিনিসগুলোর খটমটে নামগুলো শুনি, এই ধরুন অ্যারে, লিঙ্ক লিস্ট, বিগ ও নোটেশন, টাইম কমপ্লেক্সিটি কিংবা রিকারশন, অমনি আমাদের মাথার ভেতরে ঝুপ করে একটা অদৃশ্য দেয়াল উঠে যায়। হঠাৎ করেই মনে হতে থাকে, বাবারে, এ নিশ্চয়ই অঙ্কের ভীষণ কঠিন কোনো ব্যাপার-স্যাপার। রকেট সায়েন্টিস্ট ছাড়া এই জিনিস আর কারো বোঝার সাধ্য নেই। আমাদের রোজকার কমন চিন্তাভাবনার সাথে এর যেন কোনো সম্পর্কই নেই। অথচ সত্যি কথাটা কি জানেন? আমরা প্রতিদিন আমাদের মাথার ভেতরে, কাজের টেবিলে, রান্নাঘরে কিংবা পকেটে থাকা স্মার্টফোনটাতে অহরহ এই জিনিসগুলোই ব্যবহার করে চলেছি। আজ আমরা ঠিক এই ভয় ভাঙার কাজটাই করব। আমাদের প্রতিদিনের চেনা অভিজ্ঞতার সাথে কম্পিউটার সায়েন্সের এই কঠিন নামগুলোর যে বিস্তর একটা দূরত্ব তৈরি হয়ে আছে, সেটাই আজ আমরা দূর করব। আজ আমরা ডেটা স্ট্রাকচার আর অ্যালগরিদমের একদম গভীরে ঢুক দেব। তবে সেটা কোনোভাবেই ওই ক্লাসরুমের একঘেয়ে বোরিং লেকচারের মতো হবে না। আমরা এগোবো চমৎকার গোছানো আর একটা আরেকটার সাথে জড়িয়ে থাকা সুন্দর একটা গল্পের মতো করে। একটা বিষয় থেকে আমরা কেন আরেকটা বিষয়ে যাচ্ছি, তার পেছনের গল্পটা খুঁজবো আমরা। দেখবেন কোনো কিছুই আর আপনার কাছে ছাড়া বা না বুঝে মুখস্থ করার মতো বিষয় বলে মনে হচ্ছে না। আর মজার ব্যাপার কি জানেন? এই পুরো যাত্রায় আমরা স্ক্রিনে এক লাইন কোডও লিখব না। কারণ কি বলুন তো? কারণ কোড তো এআই লিখবে, তাই না? তবে কোড না লিখেও যে ডেটা স্ট্রাকচার আর অ্যালগরিদম শেখা যায়, সেটা আপনারা এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। শুধু তাই নয়, বরং এটাই শেখার সবচেয়ে দারুণ উপায়। কারণ আমরা এর পেছনের কলকবজাগুলো বোঝার চেষ্টা করব। এই জিনিসগুলো পর্দার আড়ালে আসলে কি করে, কেন করে, আর কোন বিপদে পড়লে কোনটা আমাদের কাজে আসে, সেটাই হবে আমাদের মূল লক্ষ্য। আপনি যখন কোনো কিছুর পেছনের আসল লজিকটা একবার ধরে ফেলতে পারেন, তখন সেটাকে যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটা সি প্লাস প্লাস হোক, জাভা হোক, পাইথন হোক বা জাভাস্ক্রিপ্ট হোক, কোড আকারে নামিয়ে ফেলাটা স্রেফ সময়ের ব্যাপার। এই কনসেপ্টগুলো একবার পরিষ্কার হয়ে গেলে আপনার মাথার ভেতর পুরো বিষয়টা দারুণ একটা মাইন্ড ম্যাপ আঁকা হয়ে যাবে। তখন দেখবেন আপনি নিজেই অনায়াসে বলে দিতে পারছেন কোন সমস্যার সমাধানে ঠিক কোন ডেটা স্ট্রাকচারটা ম্যাজিকের মতো কাজ করবে। এই ভিডিওটা স্পন্সর করেছে হোস্টিঙ্গার, কেভিএম বেসড ভিপিএস। ফুল রুট অ্যাক্সেস পাচ্ছেন, তাই ইচ্ছামতো উবুন্টু বসিয়ে এনজিনিক্স, নোটজেস যা খুশি ইনস্টল করতে পারবেন এক ক্লিকেই। এনভিএমই এসএসডি আর 1 জিবিপিএস নেটওয়ার্কের কারণে সার্ভার বেশ স্ন্যাপি। আর সার্ভার ম্যানেজমেন্টে হেল্প লাগলে ওদের এআই অ্যাসিস্ট্যান্ট কোডই সবসময় পাশে আছে। সপ্তাহে একবার অটোমেটিক ব্যাকআপ ফ্রিতেই পাচ্ছেন। প্রাইসিং শুরু হচ্ছে খুবই সাশ্রয় মূল্যে। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে হোস্টিঙ্গার প্যাকেজ কেনার সময় LWS10 কুপন কোডটা ইউজ করলে আপনারা পাবেন 10% ডিসকাউন্ট। প্রোগ্রামিংয়ের জগতে পা দিলেই একটা শব্দ কানে আসে, ডেটা স্ট্রাকচার। কিন্তু আমরা কি কখনো নিজেকে প্রশ্ন করেছি যে ডেটাকে কেন আমাদের এমন বিশেষ কোনো নিয়মে সাজাতে হবে? ডেটা তো শুধু ডেটাই, তাই না? সেটা আমাদের সিস্টেমে যেভাবেই ফেলে রাখি না কেন, যখন দরকার পড়বে ঠিকই তো খুঁজে পাবো। তাহলে খামাখা এত নিয়মকানুন, এত খটমটের নাম, এত জটিলতার কি দরকার? এই প্রশ্নের উত্তরটা খোঁজার জন্য চলুন আমরা বরং আমাদের পড়ার ঘরের টেবিলটায় একবার উকি দেই। চোখ বন্ধ করে একটু ভাবুন তো, আপনার পড়ার টেবিলে গত ৫ বছরের স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির যাবতীয় নোটস, পরীক্ষার খাতা, কারেন্ট বিলের কাগজ আর ব্যাংকের স্টেটমেন্ট সবকিছু একসাথে একটা বিশাল স্তূপ হয়ে এলোমেলোভাবে পড়ে আছে। একেবারে কাগজের পাহাড় জমে গেছে টেবিলে। এমন সময় হঠাৎ করে আপনার বাবা এসে বললেন, ৩ বছর আগের মার্চের কারেন্ট বিলের কাগজটা একটু বের করে দিতে। বড্ড দরকার। এবার ভাবুন তো আপনার অবস্থাটা কি দাঁড়াবে? ওই বিশাল এলোমেলো কাগজের পাহাড় ঘেঁটে নির্দিষ্ট একটা কাগজ বের করতে আপনার কতক্ষণ লাগবে? হয়তো কয়েক ঘন্টা পার হয়ে যাবে। পুরো ঘর তছনছ হবে। আপনি ঘেমে নেয়ে একাকার হয়ে যাবেন। এমনও হতে পারে এত খোঁজাখুঁজি করে দুনিয়া এক করার পরও কাগজটার আর দেখাই মিলল না। এমন দৃশ্যপটটা একটু পাল্টে ফেলা যাক। ধরুন আপনার টেবিলে ওই এলোমেলো কাগজের কোনো পাহাড় নেই। তার বদলে সেখানে বেশ সুন্দর একটা ফাইল ক্যাবিনেট রাখা আছে। ক্যাবিনেটের সাল অনুযায়ী আলাদা ড্রয়ার, যেমন ২০২২, ২৩, ২৪ ইত্যাদি এভাবে আছে। আবার প্রতিটা ড্রয়ারের ভিতরে মাস অনুযায়ী সুন্দর করে আলাদা ফোল্ডার করা, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখন যদি আপনার বাবা এসে সেই একই কারেন্ট বিলের কাগজটা চান, আপনি কি করবেন? আপনি সোজাসুজি ২০২৩ সালের ড্রয়ারটা খুলবেন।
সেখান থেকে মার্চের ফোল্ডারটা বের করবেন এবং চোখের পলকে মাত্র কয়েক সেকেন্ডের মাথায় সঠিক কাগজটা বাবার হাতে ধরিয়ে দেবেন। একটু গভীরভাবে খেয়াল করলেই দেখবেন প্রথম দৃশ্য আর দ্বিতীয় দৃশ্যের মধ্যে মূল এলিমেন্ট বা ডেটা কিন্তু বিন্দু পরিমাণও বদলায়নি। কাগজগুলো ঠিক আগের মতোই আছে, কাগজের ভেতরের ইনফরমেশনও একদম এক। পার্থক্যটা তৈরি করে দিল শুধু একটা মাত্র জিনিস, কাগজগুলো কিভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর কেবল এই সাজিয়ে রাখার পদ্ধতির পার্থক্যের কারণেই কয়েক ঘন্টার হাড় ভাঙা খাটুনি নেমে এলো মাত্র কয়েক সেকেন্ডের সহজ একটা কাজে। আমাদের কাজের গতি বেড়ে গেল হাজার গুণ। ঠিক এটাই হলো ডেটা স্ট্রাকচারের মূল দর্শন এবং আসল শক্তি। কম্পিউটারের মেমোরিতে যখন আমরা হাজার হাজার লাখ লাখ বা কোটি কোটি ডেটা নিয়ে কাজ করি, তখন সেগুলোকে যদি আমরা ওরকম এলোমেলোভাবে ফেলে রাখি, তবে কম্পিউটারকে সেই ডেটা খুঁজে বের করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হবে। আমাদের সফটওয়্যার বা অ্যাপটা স্লো হয়ে যাবে, হ্যাং করবে কিংবা ধপাস করে ক্র্যাশ করবে। ডেটা স্ট্রাকচার মানেই হলো ডেটাকে মেমোরির ভেতর এমন একটা স্মার্ট এবং গোছানো উপায়ে অর্গানাইজ করে রাখা, যাতে পরবর্তীতে সেই ডেটা নিয়ে কাজ করাটা খুব সহজ হয়। যেমন ধরুন, কোনো কিছু দ্রুত খুঁজে বের করা, নতুন কোনো ডেটা যোগ করা বা অপ্রয়োজনীয় ডেটা মুছে ফেলা। এই কাজগুলো যেন অত্যন্ত দ্রুত এবং অনেক কম খরচে করে ফেলা যায়। এখানে একটা খুবই জরুরি বিষয় আমাদের মগজে ভালোভাবে গেঁথে নেওয়া দরকার, যা সামনে আমাদের পদে পদে কাজে লাগবে। আমরা যখন কোনো একটা কাজ করতে যাই, তখন সেই কাজটা করতে কম্পিউটারের ঠিক কতটুকু সময় লাগছে আর কতটুকু মেমোরি খরচ হচ্ছে, এই হিসাবটাকে আমরা বলি এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা। কোনো ভারী গণিত বা জটিল সমীকরণের কচকাচানিতে যাওয়ার কিন্তু আমাদের দরকার নাই। শুধু এই সহজ সত্যিটা মনে রাখুন, একই ডেটাকে আপনি যদি ভিন্ন ভিন্ন উপায়ে সাজান, তবে আপনার প্রোগ্রামের স্পিডও সম্পূর্ণ আলাদা হবে। এই একটা লাইনই আমাদের সামনের পুরো যাত্রার মূল চাবিকাঠি হয়ে থাকবে। ডেটাকে এই যে গুছিয়ে রাখার একটা তাগিদ আমরা অনুভব করলাম, ঠিক সেখান থেকেই জন্ম নিল প্রোগ্রামিংয়ের সবচেয়ে পুরানো আর মৌলিক ডেটা স্ট্রাকচার, নাম তার অ্যারে। প্রোগ্রামিংয়ের হাতেখড়ির সময় আমরা সবাই কম বেশি এর সাথে পরিচিত হয়েছি, কিন্তু ভেতরে ভেতরে জিনিসটা আসলে কিভাবে কাজ করে, চলুন আমাদের চেনা জগতের একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। সিনেমা হলে ছবি দেখার অভিজ্ঞতা নিশ্চয়ই আপনাদের আছে। হলে ঢোকার মুখে আমরা টিকিটটা হাতে নিয়ে দেখি, সেখানে হয়তো লেখা রো এ, সিট নাম্বার 5। হলের সিটগুলো কেমন হয়? একদম একটার গায়ে আরেকটা ঘেঁষে সোজা এক লাইনে সাজানো। 1 নাম্বার সিটের গা ঘেঁষেই 2 নাম্বার সিট, তার পাশেই 3 নাম্বার, এভাবেই চলতে থাকে। এখন একটু ভাবুন তো, আপনি যখন হলে ঢোকেন, তখন কি 1 নাম্বার সিটে বসা লোকটিকে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই 5 নাম্বার সিটটা কোথায়? তারপর আবার 2 নাম্বার সিটের কাউকে গিয়ে কি একই প্রশ্ন করেন? মোটেও না। আপনি খুব ভালো করেই জানেন সিটগুলো পরপর সাজানো, আর প্রতিটার একটা নির্দিষ্ট নম্বর আছে। আপনি কারোর কোনো সাহায্য ছাড়াই গটগট করে হেঁটে সোজা 5 নাম্বার সিটে গিয়ে বসে পড়তে পারেন। এই যে আপনি 5 নাম্বার সিটে গিয়ে বসলেন, এতে আপনার ঠিক যতটুকু সময় লাগলো, 1 নাম্বার বা 10 নাম্বার সিটে গিয়ে বসতেও কিন্তু আপনার ঠিক ততটুকুই সময় লাগতো। কম্পিউটারের মেমোরিতে এই অ্যারে ঠিক সিনেমা হলের সিটগুলোর মতোই কাজ করে। আমরা যখন মেমোরিতে একটা অ্যারে তৈরি করি, কম্পিউটার তখন খুব বাধ্য ছেলের মতো মেমোরির ভেতরে একদম পাশাপাশি একটার পর একটা ব্লক বা জায়গা আমাদের জন্য বরাদ্দ করে দেয়। মাঝখানে কোনো ফাঁকফোকর থাকে না। আর এই প্রতিটা জায়গার গায়ে একটা করে নির্দিষ্ট সিরিয়াল নাম্বার সেটে দেওয়া থাকে। প্রোগ্রামিংয়ের ভাষায় এই নাম্বারটাকে আমরা বলি ইন্ডেক্স। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। আমাদের সাধারণ হিসাব নিকাশ 1 থেকে শুরু হলেও কম্পিউটারের এই সিরিয়াল নাম্বার কিন্তু শুরু হয় 0 থেকে। কারণ কোনো একটা কারণে কম্পিউটার কেন জানি শূন্য সংখ্যাটাকে খুব পছন্দ করে। অ্যারের সবচেয়ে বড় জাদুকরী শক্তিটাই হচ্ছে এর ইনস্ট্যান্ট অ্যাক্সেস, মানে চোখের পলকে ডেটার কাছে পৌঁছে যাওয়ার ক্ষমতা। ধরুন আপনার অ্যারেতে 1 কোটি ডেটা আছে। আপনি কম্পিউটারকে হুকুম দিলেন, আমাকে ঠিক 50 লক্ষ নাম্বার ইন্ডেক্সের ডেটাটা এনে দাও। কম্পিউটার বিন্দুমাত্র খোঁজাখুঁজি করবে না, জাস্ট চোখের পলকে সরাসরি সেই 50 লক্ষ নম্বর জায়গায় গিয়ে ডেটাটা আপনার হাতে ধরিয়ে দিবে। টেকনিক্যাল ভাষায় একে বলা হয় কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। সোজা কথায়, ডেটার পাহাড় যতই বড় হোক না কেন, নির্দিষ্ট ইন্ডেক্স জানা থাকলে সেটা খুঁজে পেতে সময় সবসময় একই লাগবে, আর সেই সময়টা একদম শূন্যের কাছাকাছি। কিন্তু ওই যে কথায় বলে না, পৃথিবীতে কোনো কিছুই কিন্তু নিখুঁত নয়। অ্যারের ক্ষেত্রেও কথাটা অক্ষরে অক্ষরে সত্যি। এর এই দুর্দান্ত শক্তির আড়ালেই লুকিয়ে আছে এক বিশাল দুর্বলতা। চলুন আবার সেই সিনেমা হলেই আমরা ফিরে যাই। ধরুন একটা শাড়ির 1 থেকে 10 নম্বর সিট পর্যন্ত সবগুলোতেই মানুষ গাদাগাদি করে বসে মন দিয়ে সিনেমা দেখছে। হঠাৎ হলের ম্যানেজার এসে ঘোষণা দিলেন, আমাদের এক ভিআইপি অতিথির জন্য 3 আর 4 নম্বর সিটের ঠিক মাঝখানে নতুন একটা সিট বসাতে হবে। এবার ভাবুন তো, কি এক মহাবিপদ! মাঝখানে তো তিল ধারণের জায়গা নাই, সেখানে নতুন একটা সিট ঢোকাতে হলে 4 নম্বর সিটে বসা বেচারাকে উঠে 5 নম্বরে যেতে হবে, 5 নম্বরের জনকে যেতে হবে 6 নম্বরে, 6 নম্বরের জনকে 7 নম্বরে। এভাবে একদম শেষ পর্যন্ত সবাইকে নিজের জায়গা ছেড়ে এক ঘর করে ডানে সরতে হবে। পুরো হলের মানুষের মধ্যে একটা চরম বিশৃঙ্খলা আর বিরক্তির সৃষ্টি হবে, তাই না? আর এই পুরো কাজটা করতে গিয়ে সময়ও নষ্ট হবে প্রচুর। অ্যারের ভেতরেও ঠিক একই কাণ্ড ঘটে। আপনি যখন একটা অ্যারের মাঝখানে নতুন কোনো ডেটা ঢোকাতে যাবেন কিংবা মাঝখান থেকে কোনো ডেটা মুছে ফেলতে চাইবেন, তখন কম্পিউটারকে বাধ্য হয়ে পেছনের সমস্ত ডেটাকে এক ঘর করে সামনে বা পেছনে সরাতে হয়।
এই ব্যাপারটাকে আমরা বলি শিফটিং। এখন ডেটার পরিমাণ যদি অল্প স্বল্প হয় তাহলে হয়তো খুব একটা গায়ে লাগে না, কিন্তু ডেটা যদি হয় কয়েক লাখ বা কয়েক কোটি, তখন এই মাঝখানে ডেটা ঢোকানো বা মুছে ফেলার কাজটা কম্পিউটারের জন্য রীতিমতো একটা বিশাল ভারী আর সময় সাপেক্ষ বিরক্তিকর কাজে পরিণত হয়। তাহলে এখন উপায়, আমাদের স্পিড চাই, কিন্তু মাঝখানে ডেটা ঢোকানোর এই ঝক্কিও আমরা আর পোহাতে চাই না। আমাদের ঠিক এমন একটা সমাধান দরকার যেখানে আমরা যখন খুশি যেখানে খুশি খুব সহজেই নতুন জিনিস যোগ করতে পারবো, আর সেটাও কাউকে বিরক্ত না করে। মানুষের মনের এই গভীর চাওয়া থেকেই জন্ম নেয় আমাদের পরবর্তী ডেটা স্ট্রাকচার, নাম তার লিঙ্কড লিস্ট। অ্যারের ওই সিট সরানোর হ্যাপা আর মাঝখানে নতুন ডেটা খোঁজার কষ্ট থেকে বাঁচার জন্য কম্পিউটার সায়েন্টিস্টরা একটা দারুণ বুদ্ধি বের করলেন। তারা বললেন, মেমোরির ভেতরে ডেটাগুলোকে একদম গায়ে গা লাগিয়ে বা পাশাপাশি বসিয়ে রাখার কোনো দরকারই নাই। যার যেখানে খুশি মেমোরির ফাঁকা জায়গায় গিয়ে বসুক, আমরা শুধু তাদের মাঝখানে একটা যোগাযোগের লিঙ্ক দিয়ে দেব। এই চমৎকার ধারণাটার নামই হচ্ছে লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টের এই ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা একটা ট্রেজার হান্ট বা গুপ্তধন খোঁজার খেলার কথা ভাবতে পারি। ছোটবেলায় হয়তো অনেকেই এই খেলাটা খেলেছেনই। খেলায় আসলে কি হয়, আপনি যখন খেলা শুরু করেন তখন কিন্তু আপনার হাতে গুপ্তধনের পুরো ম্যাপ বা সব জায়গার ঠিকানা থাকে না। আপনার হাতে থাকে কেবল প্রথম ক্লু বা সংকেত লেখা ছোট্ট একটা চিরকুট। সেই চিরকুটে হয়তো লেখা থাকে পরের চিরকুটটা পাওয়া যাবে বাগানের ওই বড় আম গাছটার নিচে। আপনি ছুটলেন আম গাছের দিকে, সেখানে পেলেন দ্বিতীয় চিরকুট। তাতে লেখা পরের সংকেত লুকানো আছে পুরানো কুয়ার পাড়ে। এভাবেই একটা চিরকুট আপনাকে ঠিক পরের চিরকুটের ঠিকানাটা বাতলে দেয়। আর আপনিও একটা একটা করে ঠিকানা পেরিয়ে একদম শেষে গিয়ে গুপ্তধনের বাক্সটা ঠিক খুঁজে পান। লিঙ্ক লিস্ট একেবারে হুবহু এই ট্রেজার হান্ট গেমের নিয়মেই কাজ করে। এখানে আমরা প্রতিটা ডেটাকে বলি এক একটা নোড। প্রতিটা নোডের ভেতরে দুটা জিনিস থাকে। প্রথমত আমাদের আসল ডেটা, যেমন কোনো সংখ্যা বা নাম। আর দ্বিতীয়ত ঠিক পরের নোডটা মেমোরির কোথায় বসে আছে তার একটা ঠিকানা বা পয়েন্টার। সোজা কথায় প্রথম ডেটা বলে দেয় দ্বিতীয় ডেটা কোথায় আছে, আবার দ্বিতীয়টা বলে দেয় তৃতীয়টার খোঁজ। মেমোরির বিশাল রাজ্যে তারা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এই ঠিকানার চেইনের মাধ্যমে তারা সবাই যেন একটা সুতাই গাঁথা থাকে। এবার একটু ভেবে দেখুন তো, অ্যারের সেই মাঝখানে ডেটা ঢোকানোর ঝামেলাটা লিঙ্ক লিস্ট কীভাবে জাদুর মতো গায়েব করে দেয়। ধরুন, আমাদের সেই ট্রেজার হান্টে 2 নাম্বার আর 3 নাম্বার চিরকুটের ঠিক মাঝখানে আমরা নতুন একটা চিরকুট বা সংকেত যোগ করতে চাই। এর জন্য কি আমাদের বাগানের আম গাছ বা পুরনো কুয়াটাকে জায়গা থেকে একটুও সরাতে হবে? একদমই না। আমরা শুধু 2 নাম্বার চিরকুটে লেখা ঠিকানাটা মুছে সেখানে নতুন চিরকুটের ঠিকানাটা লিখে দেব। আর নতুন চিরকুটে লিখে দেব 3 নাম্বার চিরকুটের ঠিকানা। ব্যাস, কাজ শেষ। মেমোরির কোনো ডেটাকে এক চুলও নড়াতে হলো না। লিঙ্ক লিস্টে মাঝখানে কোনো কিছু যোগ করা বা মুছে ফেলা তাই একেবারেই সহজ আর দারুণ দ্রুত। কিন্তু একটু দাঁড়ান, আমরা অ্যারের গল্প করার সময় বলেছিলাম প্রোগ্রামিংয়ের দুনিয়ায় নিখুঁত বলে কিছুই নাই। সবই হলো ট্রেড অফ, অর্থাৎ কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। লিঙ্ক লিস্ট আমাদের খুব সহজে ডেটা যোগ করার সুবিধা দিল ঠিকই, কিন্তু এর বদলে সে আমাদের কাছ থেকে একটা জিনিস ছিনিয়ে নিল। সেটা হলো অ্যারের সেই চোখের পলকে যে কোনো ডেটায় পৌঁছে যাওয়ার ক্ষমতাটা। একটু ভাবুন, ট্রেজার হান্ট খেলায় আপনি কি শুরুতেই লাফ দিয়ে 5 নাম্বার চিরকুটে চলে যেতে পারবেন? কখনোই না। 5 নাম্বার চিরকুট কোথায় আছে সেটা তো 4 নাম্বার চিরকুট ছাড়া কেউ জানে না। আবার 4 নাম্বারের ঠিকানা জানে কেবল 3 নাম্বার। কাজেই বাধ্য হয়ে আপনাকে সবসময় 1 নাম্বার চিরকুট থেকে শুরু করে পায়ে হেঁটে একটা একটা করে পার হয়ে তবেই 5 নাম্বারে পৌঁছাতে হবে। লিঙ্ক লিস্টেও যদি আপনি 1,00,000 নাম্বার ডেটাটা দেখতে চান, তবে আপনাকে 1 নাম্বার থেকে শুরু করে 99,999টা ডেটা পার হয়ে তারপর সেখানে যেতে হবে। খোঁজাখুঁজির দিক থেকে এটা তাই বেশ ধীর গতির। এই লিঙ্ক লিস্টের আবার মজার এবং দরকারি কিছু ধরন আছে, যেগুলো আমাদের জানা দরকার। প্রথমেই আসি সিংলি লিঙ্ক লিস্টের কথায়। এতক্ষণ আমরা যেটাকে নিয়ে গল্প করছিলাম সেটাই আসলে সিংলি লিঙ্ক লিস্ট। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটা কেবল সামনের দিকে এগোতে পারে। প্রতিটা নোট শুধু তার পরের নোটটার ঠিকানাটাই জানে। পেছনের কেউ কোথায় আছে সে খবর তার কাছে থাকে না। এটা অনেকটা ওয়ান ওয়ে রাস্তার মতো, গাড়ি শুধু একদিকেই ছুটবে। এরপর ভাবুন, আপনি ট্রেজার হান্ট খেলার সামনের দিকে এগিয়ে গেছেন, কিন্তু হঠাৎ আপনার মনে হলো আগের চিরকুটটা আবার একটু পড়া দরকার। সিংলি লিঙ্ক লিস্টে আপনি কিন্তু আর পেছনে ফিরতে পারবেন না। আপনাকে আবার একদম শুরু থেকে আসতে হবে। এই ঝক্কি মেটানোর জন্যই এলো ডাবলি লিঙ্ক লিস্ট। এখানে প্রতিটা নোট যে শুধু তার সামনের ডেটার ঠিকানা রাখে তা নয়, তার ঠিক আগের ডেটাটা কোথায় আছে সেই ঠিকানাও সযত্নে নিজের কাছে রেখে দেয়। অর্থাৎ এটা হলো টু ওয়ে রাস্তা। আপনি চাইলে সামনেও যেতে পারবেন, আবার যখন খুশি পেছনের দিকেও হেঁটে আসতে পারবেন। আর তৃতীয় রূপটা হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট। এবার কল্পনা করুন, আমাদের লিস্টের একদম শেষ যে নোটটা আছে সে তার পরের ঠিকানা হিসাবে একদম প্রথম নোটটার ঠিকানা নিজের কাছে রেখে দিল। তাহলে কি হবে? পুরো লিস্টটা একটা গোল চাকার মতো জোড়া লেগে যাবে। এর কোনো শুরু বা শেষ থাকবে না। আপনি ঘুরতেই থাকবেন। এটা কোথায় কাজে লাগে জানেন? আপনার ফোনের মিউজিক প্লেয়ারে যখন আপনি লুপ বা রিপিট অল মোড অন করে গান শোনেন, তখন খেয়াল করে দেখবেন শেষের গানটা শেষ হওয়ার সাথে সাথেই আবার প্রথম গানটা নিজে থেকেই বেজে ওঠে। এই জাদুকরী কাজটার পেছনে কিন্তু এই সার্কুলার লিঙ্ক লিস্টের ধারণাটাই কাজ করে। তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়ালো? অ্যারে আমাদের দেয় দ্রুত ডেটা খুঁজে বের করার শক্তি।
কিন্তু ডেটা যোগ বা বিয়োগ করতে গেলেই সে হাঁপিয়ে ওঠে। অন্যদিকে লিঙ্ক লিস্ট আমাদের দেয় চোখের পলকে ডেটা যোগ বিয়োগ করার স্বাধীনতা, কিন্তু ডেটা খুঁজতে গেলে তাকে অনেকটা পথ হাঁটতে হয়। এটাই হলো একজন ভালো প্রোগ্রামারের আসল মুন্সিয়ানা। কোন কাজের জন্য কখন কোনটা দরকার ঠিক সেটা বেছে নেওয়া। এখানে সব রোগের ওষুধ নাপা দিয়েছেন তো মরেছেন। আপনার অ্যাপে কি বারবার ডেটা খুঁজতে হবে? তাহলে অ্যারে বেছে নিন। নাকি আপনার অ্যাপে বারবার মাঝখানে নতুন ডেটা যোগ করতে হবে? তাহলে লিঙ্ক লিস্ট নিন। পার্থক্যের এই সূক্ষ্ম জ্ঞানটাই আপনাকে একজন সাধারণ কোডার থেকে একজন এক্সপার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারে বদলে দেবে। এতক্ষণ তো আমরা দেখলাম মেমোরিতে ডেটা কিভাবে সাজিয়ে রাখতে হয়, কখনো অ্যারের মতো গায়ে গা লাগিয়ে, আবার কখনো বা লিঙ্ক লিস্টের মতো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে লিঙ্কের মাধ্যমে। কিন্তু বাস্তব জীবনে এমন অনেক পরিস্থিতি আমাদের সামনে এসে হাজির হয় যেখানে ডেটা কোথায় আছে তার চেয়েও বড় কথা হচ্ছে ডেটাটা ঠিক কোন নিয়মে ভেতরে ঢুকবে আর কোন নিয়মে বের হবে। এই নিয়মের উপর ভর করেই তৈরি হয়েছে দারুণ দুটো ডেটা স্ট্রাকচার। এদের নাম স্ট্যাক আর কিউ। চলুন প্রথমে স্ট্যাক নিয়ে গল্প করা যাক। স্ট্যাক শব্দটার খুব সোজা বাংলা হচ্ছে স্তূপ বা গাদা। জিনিসটা বুঝতে হলে কল্পনায় আপনার বাসার ডাইনিং টেবিল বা রান্নাঘরের একটা চেনা দৃশ্যে চলে যান। ধরুন বাসায় অনেকগুলো থালাবাটি ধোয়া হয়েছে, এখন সেগুলো সাজিয়ে রাখতে হবে। আপনি প্রথম প্লেটটা টেবিলের উপর রাখলেন, দ্বিতীয়টা রাখলেন ঠিক প্রথমটার উপরে, তৃতীয়টা দ্বিতীয়টার উপরে। এভাবে একটার উপর একটা করে 10টা প্লেটের বেশ উঁচু একটা স্তূপ দাঁড়িয়ে গেল। এবার যখন ভাত খাওয়ার জন্য আপনার একটা প্লেট দরকার হবে, আপনি কোন প্লেটটা আগে টানবেন? আপনি কি সবার নিচের ১ নাম্বার প্লেটটা টেনে বের করার চেষ্টা করবেন? পাগল নাকি? নিচেরটা টান দিতে গেলেই তো পুরো স্তূপ হুড়মুড় করে ভেঙে চুরমার হয়ে যাবে। আপনি স্বভাবতই একদম উপরের প্লেটটা তুলে নেবেন। অর্থাৎ যে প্লেটটা আপনি সবার শেষে রেখেছিলেন সেটাই সবার আগে হাতে তুলে নিচ্ছেন। আমাদের দৈনন্দিন জীবনের ঠিক এই সহজ আর স্বাভাবিক নিয়মটাকেই কম্পিউটার সায়েন্সের কেতাবি ভাষায় বলা হয় লিফো বা লাস্ট ইন ফার্স্ট আউট। কথাটার মানে হলো যে ডেটাটা সিস্টেমে সবার শেষে ঢুকবে, বের হওয়ার সময় সেই সবার আগে শটান বেরিয়ে আসবে। আর যে ডাটা স্ট্রাকচার এই নিয়মটা একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলে তাকেই আমরা আদর করে ডাকি স্ট্যাক। এই স্ট্যাকের ভেতরে মূলত 2টা অপারেশন ঘটে। যখন আমরা স্ট্যাকের একেবারে চূড়ায় কোনো নতুন ডেটা যোগ করি তখন সেই কাজটাকে বলা হয় পুশ। ঠিক যেন প্লেটের স্তূপে নতুন আরেকটা প্লেট রাখছি। আর যখন একদম উপরের ডেটাটা তুলে নেই বা মুছে ফেলি তখন সেটাকে বলা হয় পপ করা। যেন উপরের প্লেটটা খাওয়ার জন্য আমি তুলে নিলাম। সত্যি বলতে কি, আমরা কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের কম্পিউটার বা স্মার্টফোনে এই স্ট্যাক ব্যবহার করে চলেছি, টেরও পাচ্ছি না। এই যে আপনি ইন্টারনেটে ব্রাউজ করেন, ধরেন প্রথমে গেলেন গুগলে, সেখান থেকে লিঙ্ক করে ঢুকলেন ফেসবুকে, এরপর আরেকটা লিঙ্কে ক্লিক করে সোজা ইউটিউবে। আপনার ওয়েব ব্রাউজার কিন্তু আড়ালে এই পেজগুলোকে একটা অদৃশ্য স্ট্যাকের ভেতরে একটার পর একটা সাজিয়ে রাখছে, মানে পুশ করছে। এখন আপনি যদি ব্রাউজারের ব্যাক বাটনে ক্লিক করেন, আপনি কি সরাসরি গুগলে চলে যান? না, আপনি ফিরে যান ফেসবুকে। তার মানে একদম শেষে আপনি যে পেজটায় ছিলেন সেটাই সবার আগে ফেরত আসছে বা পপ হচ্ছে। আরেকবার ব্যাক চাপলে তবেই গুগলের দেখা মেলে। এটাই স্ট্যাকের একেবারে জলজান্ত প্রয়োগ। আবার ধরুন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লিখছেন বা ফটোশপে ছবি এডিট করছেন। ভুল হলেই আমরা চট করে কিবোর্ডে কন্ট্রোল জেড চেপে আন্ডু করে ফেলি, তাই না? আপনি যতবার নতুন একটা শব্দ লেখেন বা ছবিতে নতুন কোনো আঁচড় কাটেন, সফটওয়্যার চুপচাপ আপনার সেই কাজগুলোকে একটা স্ট্যাকের ভেতরে পুশ করতে থাকে। যখনই আপনি আন্ডু চাপেন সে স্ট্যাকের একদম উপরের কাজটাকে, মানে আপনার করা ঠিক শেষের কাজটাকে পপ করে উড়িয়ে দেয়। আর আপনার ডকুমেন্টটাও আগের অবস্থায় ফিরে যায়। অবাক হবেন না, প্রোগ্রামিংয়ে যখন ফাংশন কল করা হয় তখন মেমোরিতেও ঠিক একইভাবে কল স্ট্যাকের ব্যবহার হয়। এবার চলুন কিউ নিয়ে গল্প করা যাক। স্ট্যাকের নিয়মটা তো আমরা এতক্ষণ বুঝে গেছি যে সবার শেষে আসবে সেই সবার আগে যাবে। কিন্তু বাস্তব জীবনে সব জায়গায় কি এই নিয়ম চলে? ধরুন আপনি ব্যাংকে টাকা জমা দিতে গেছেন কিংবা সিনেমার টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছেন। সকাল ৮টা থেকে কাঠফাটা রোডে দাঁড়িয়ে আপনি লাইনের একদম শুরুতে এসে পৌঁছেছেন। এবার সকাল ১০টায় আরেকজন এসে হেলে দুলে লাইনের একদম পেছনে দাঁড়ালো। এখন ব্যাংক বা টিকিট কাউন্টার যদি স্ট্যাকের নিয়মে কাজ করতে শুরু করে তবে কি হবে? ওই যে লোকটা সবার শেষে এলো সেই তো সবার আগে টিকিট নিয়ে হাসতে হাসতে বাড়ি চলে যাবে। আর আপনি সেই সকাল থেকে দাঁড়িয়েই থাকবেন। এটা কোনো কাজের কথা হইল? মোটেও ন্যায্য হইল না। এরকম হলে তো লাইনে রীতিমতো ধুন্ধুমার মারামারি লেগে যাবে। ঠিক এই ধরনের পরিস্থিতির জন্যই আমাদের সম্পূর্ণ উল্টো নিয়মের আরেকটা ডেটা স্ট্রাকচার দরকার, যেখানে সহজ নিয়ম হলো যে আগে এসছে সেই আগে সেবা পাবে। আর এই দারুণ এবং চরম ন্যায্য ডেটা স্ট্রাকচারটির নামই হচ্ছে কিউ। কিউ শব্দটার সোজা বাংলা অর্থ হলো লাইন বা সারি। আপনি যখন ব্যাংকে, বাসের কাউন্টারে বা সুপার শপে বিল দেওয়ার জন্য লাইনে দাঁড়ান, সেটাই কিন্তু একটা জ্যান্ত কিউ। এখানে যে মানুষটি লাইনের একদম শুরুতে দাঁড়িয়ে থাকেন, ক্যাশিয়ার সবার আগে তার কাজটাই করে দেন। তার কাজ শেষ হলে তিনি হাসি মুখে লাইন থেকে বেরিয়ে যান আর তার পেছনের জন সামনে এগিয়ে আসেন। আর নতুন কেউ যদি এই লাইনে যোগ দিতে চায় তবে তাকে বাধ্য হয়ে লাইনের একদম পেছনে গিয়ে দাঁড়াতে হবে। সে কোনোভাবেই ঘাড় গুজে মাঝখানে বা সামনে এসে ঢুকতে পারবে না। এই যে সোজা আর সুন্দর নিয়মটা, একেই কম্পিউটার সায়েন্সের ভাষায় বলে ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ যে ডাটাটা লাইনের সবার আগে এসে দাঁড়াবে সেই ডাটাটাই সবার আগে প্রসেস হয়ে লাইন থেকে বেরিয়ে যাবে। কিউয়ের ভেতরেও মূলত দুটো প্রধান ঘটনা ঘটে। লাইনের একদম পেছনে নতুন কোনো ডেটা বা মানুষকে যুক্ত করার যে প্রক্রিয়া তাকে বলা হয় এনকিউ।
আর লাইনের একদম সামনে থেকে কাজ শেষ হওয়া ডেটা বা মানুষকে বের করে দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ডিকিউ। কম্পিউটারের ভেতরে এই কিউয়ের ব্যাপারটা বুঝতে হলে একটু আপনার অফিস বা বাসার প্রিন্টারের কথা ভাবুন। ধরুন একটা অফিসে একটা মাত্র প্রিন্টার, কিন্তু তার সাথে কানেক্টেড আছে 10টা কম্পিউটার। এখন সকালবেলা 10 জন কর্মী প্রায় একই সাথে 10টা বড় বড় ডকুমেন্ট প্রিন্ট করার জন্য পাঠালেন। প্রিন্টার বেচানো তো আর একসাথে 10টা ডকুমেন্ট ছাপাতে পারবে না, তাকে একটা একটা করেই ছাপাতে হবে। তখন প্রিন্টার নিজের মেমোরিতে সুন্দর করে একটা প্রিন্ট কিউ তৈরি করে ফেলে। যে কর্মী ডকুমেন্টের রিকোয়েস্ট মিলিসেকেন্ডের জন্যও আগে এসছে, প্রিন্টার সেটাকে লাইনের একদম সামনে রাখে আর বাকিগুলোকে পেছনের লাইনে এনকিউ করে পরপর সাজিয়ে নেয়। এরপর সে একদম প্রথম ডকুমেন্টটা প্রিন্ট করতে শুরু করে। প্রথমটার কাজ শেষ হলে সেটাকে লাইন থেকে বাদ দেয়, মানে ডিকিউ করে, এবং দ্বিতীয়টার কাজ শুরু করে। কেউ কারোর কাজে একটুও বাগড়া দেয় না, সব কাজ একদম ঘড়ির কাঁটার মতো সুশৃঙ্খলভাবে শেষ হয়ে যায়। এই সাধারণ কিউ ছাড়াও এর বেশ কিছু দারুণ এবং দরকারি টাইপ আছে, যেমন সার্কুলার কিউ। অ্যারে দিয়ে যখন আমরা সাধারণ একটা কিউ বানাই, তখন অনেক সময় একটা মজার ঝামেলা হয়। দেখা যায় লাইনের সামনের দিকের মানুষগুলো কাজ শেষ করে বেরিয়ে যাওয়ার পর মেমোরির সামনের জায়গাগুলো একেবারে ফাঁকা পড়ে আছে, কিন্তু পেছনের জায়গাগুলো ভরে যাওয়ায় নতুন কোনো ডেটা ঢোকানো যাচ্ছে না। এটা তো বিশাল একটা মেমোরির অপচয়। এই সমস্যার একটা দারুণ সমাধান হিসাবেই জন্ম হচ্ছে সার্কুলার কিউয়ের। এখানে লাইনের একদম শেষ মাথাটা আবার প্রথম মাথার সাথে জোড়া লাগানো থাকে, ঠিক যেন একটা সার্কেলের মতো বা বৃত্তের মতো। ফলে পেছনে যদি জায়গা নাও থাকে কিন্তু সামনের দিকে জায়গা ফাঁকা থাকে, তবে নতুন ডেটা দিব্যি ঘুরে এসে সামনের ওই ফাঁকা জায়গাতেই বসে পড়তে পারে। এতে মেমোরির এক বিন্দুও অপচয় হয় না। অপারেটিং সিস্টেমের বিভিন্ন প্রসেস ম্যানেজমেন্টে এর প্রচুর ব্যবহার আছে। এবার আসি ডিকিউতে। কিউয়ের আরেকটা দারুণ বিশেষ রূপ হচ্ছে ডিকিউ। এর পুরো নাম ডাবল এন্ডেড কিউ। সাধারণ কিউয়ের নিয়ম হলো একদিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে বের হবে। কিন্তু মাঝে মাঝে এমন কিছু বিশেষ পরিস্থিতি তৈরি হয় যখন আমাদের এমন একটা লাইনের দরকার পড়ে যেখানে লাইনের সামনে এবং পিছনে উভয় প্রান্ত থেকেই ডেটা ঢোকানো যাবে, আবার উভয় প্রান্ত থেকেই ডেটা বেরও করা যাবে। এই অদ্ভুত দুইমুখী লাইনকেই বলা হয় ডিকিউ। এটা এতটাই ফ্লেক্সিবল আর কাজের একটা জিনিস যে আপনি চাইলে এটাকে একই সাথে স্ট্যাক হিসাবেও ব্যবহার করতে পারেন, আবার প্রয়োজন হলে কিউ হিসাবেও চালিয়ে দিতে পারেন। আমরা তো দেখলাম যে কিউ বা লাইনের নিয়মকানুন বেশ কড়া, যে আগে আসবে সে আগেই সেবা পাবে। কিন্তু ভেবে দেখুন তো, বাস্তব জীবনে সবসময় কি এই কড়া নিয়ম মেনে চললে আমাদের চলবে? চলুন খুব সেন্সিটিভ আর বাস্তব একটা উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরুন আপনি কোনো এক হাসপাতালের জরুরি বিভাগে বসে আছেন। ডাক্তার দেখানোর জন্য সেখানে লম্বা একটা লাইন বা কিউ আছে। সেই লাইনে হয়তো 3জন রোগী বসে আছেন, কারোর সামান্য জ্বর, কারোর হয়তো হাত কেটে গিয়ে একটু রক্ত ঝরছে, আবার কারো হালকা মাথা ব্যথা আছে। তারা সবাই কিন্তু সেই সকাল থেকে সিরিয়াল নিয়ে বসে আছেন। ঠিক এমন সময় তীক্ষ্ণ শব্দে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে নতুন একজন রোগী হাসপাতালে এসে পৌঁছালেন। তার মারাত্মক হার্ট অ্যাটাক হয়েছে, মানুষটা একদম অজ্ঞান। এখন হাসপাতাল কর্তৃপক্ষ যদি সেই সাধারণ কিউয়ের কড়া নিয়ম ধরে বসে থাকে, যদি বলে হার্ট অ্যাটাক হয়েছে তো কি হয়েছে, নিয়মের বাইরে তো কিছু করার নাই, ওই লাইনের পেছনে গিয়ে দাঁড়ান, আগে ওই জ্বর আর মাথা ব্যথার রোগীর চিকিৎসা শেষ হোক, তারপর আপনার সিরিয়াল আসবে। ভাবুন তো, তাহলে তো ওই রোগীর লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই মৃত্যু হয়ে যাবে। বাস্তব জীবনের এই চরম সংকটময় মুহূর্তে সাধারণ লাইনের ওই নিয়ম আসলে একেবারেই অচল। এখানে আমাদের দরকার এমন একটা স্মার্ট লাইন বা ব্যবস্থা যেখানে কে আগে এসেছে বা কে পরে এসছে সেটা মোটেও বিবেচ্য বিষয় নয়, বরং কার সমস্যার প্রায়োরিটি সবচেয়ে বেশি সেই সবার আগে সেবা পাবে। এই নিয়মে হার্ট অ্যাটাকের রোগী সবার শেষে এসেও লাইনের একদম সামনে চলে আসবেন, কারণ এই মুহূর্তে তার জীবনের গুরুত্বটাই সবচেয়ে বেশি। মজার ব্যাপার হলো, কম্পিউটার সায়েন্স ঠিক এই হাসপাতাল মডেলের উপরে ভিত্তি করেই একটা ডেটা স্ট্রাকচার তৈরি করেছে। তার নাম হচ্ছে প্রায়োরিটি কিউ। সাধারণ কিউ থেকে ডেটা বের হয় সময়ের সিরিয়াল অনুযায়ী, কিন্তু প্রায়োরিটি কিউতে প্রতিটা ডেটার সাথে একটা করে প্রায়োরিটি ভ্যালু বা ওয়েট জুড়ে দেওয়া হয়। আপনি ডেটাগুলোকে যেভাবেই বা যে সিরিয়ালি লাইনে ঢোকান না কেন, যখন আপনি লাইন থেকে ডেটা বের করবেন বা ডিকিউ করবেন, তখন সবসময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডেটাটাই সবার আগে বেরিয়ে আসবে। এখন খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আপনার মাথায় আসতে পারে, কম্পিউটার এই প্রায়োরিটি কিউটা ভেতরে ভেতরে আসলে তৈরি করে কিভাবে? হাজার হাজার ডেটার মধ্যে থেকে চোখের পলকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটাটাকে সে কিভাবে খুঁজে বের করে একদম সামনে রেখে দেয়? জাদুর মতো এই কাজটা করার জন্য প্রায়োরিটি কিউ তার পেছনের ইঞ্জিন হিসাবে বিশেষ যে ডেটা স্ট্রাকচারটিকে ব্যবহার করে, তার নাম হচ্ছে হিপ। হিপকে আপনি চিন্তা করতে পারেন চমৎকার আর স্মার্ট একটা অর্গানাইজিং সিস্টেম বা পিরামিডের মতো। এই পিরামিডের খুব সুন্দর আর কড়া একটা নিয়ম আছে। এর একদম মাথায় সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা বসে থাকবে। আপনি যখনই নতুন কোনো ডেটা এই সিস্টেমে যোগ করবেন, হিপ সাথে সাথে নিজের ভেতরে ডেটাগুলোকে একটু নাড়াচাড়া করে তুলনা করে এমনভাবে সাজিয়ে নেবে যাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটাটা নিজে থেকেই ভাসতে ভাসতে একদম মাথায় এসে বসে যায়। এই হিপ মূলত দুই ধরনের হয়, ম্যাক্স হিপ এবং মিন হিপ। যদি আমাদের নিয়ম এমন হয় যে যে সংখ্যার মান সবচেয়ে বড় সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবে আমরা ব্যবহার করি ম্যাক্স হিপ। এখানে পিরামিডের একদম চূড়ায় সবসময় সবচেয়ে বড় সংখ্যাটা বসে থাকবে। যেমন ধরুন 100 নম্বরের একটা পরীক্ষা হলো, যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে তাকে যদি আমরা সবার আগে পুরস্কৃত করতে চাই, তবে আমরা ম্যাক্স হিপ ব্যবহার করব।
আর যদি আমাদের নিয়মটা এমন হয় যে সংখ্যার মান সবচেয়ে ছোট সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবে আমরা ব্যবহার করি মিন হিপ। এখানে পিরামিডের একদম চূড়ায় সবসময় ছোট সংখ্যাটা বসে থাকবে। যেমন কোনো একটা দৌড় প্রতিযোগিতায় যে সবচেয়ে কম সময়ে দৌড় শেষ করেছে সেই কিন্তু বিজয়ী হয়। সেই ক্ষেত্রে মিন হিপ আমাদের ওই সবচেয়ে কম সময়ের ডাটাটাকে সবসময় চূড়ায় এনে রেখে দেয়। আমাদের কম্পিউটার বা অপারেটিং সিস্টেম কিন্তু প্রতিদিন এই প্রায়োরিটি কি এবং হিপ ব্যবহার করছে। আপনার কম্পিউটারে যখন একসাথে গান বাজছে, ব্যাকগ্রাউন্ডে কোনো ফাইল ডাউনলোড হচ্ছে, আর তার পাশাপাশি আপনি মাউস নাড়াচ্ছেন, তখন অপারেটিং সিস্টেম এই প্রতিটা কাজের জন্য একটা করে প্রায়োরিটি ঠিক করে দেয়। কম্পিউটারের কাছে মাউস নাড়াচাড়া করাটা হলো সবচেয়ে হাই প্রায়োরিটির কাজ। তাই সে গান বা ডাউনলোডের চেয়ে মাউসের কাজটাকে প্রায়োরিটি কিউতে সবার আগে প্রসেস করে, যাতে আপনার কাছে কম্পিউটারকে একদম স্মুথ এবং ফাস্ট বলে মনে হয়। এতক্ষণ ধরে ডেটা খোঁজার যতগুলো উপায় আমরা দেখলাম, খেয়াল করলে দেখবেন সবগুলোর মধ্যেই একটা সাধারণ মিল আছে। আমরা অ্যারেতে ইন্ডেক্স ধরে ধরে খুঁজছিলাম, লিঙ্ক লিস্টে একটার পর একটা ধরে হেঁটে আগাচ্ছিলাম, আবার কিউ এর বেলায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। কিন্তু একটু ভেবে দেখুন তো, আমাদের হাতে যদি এমন কোনো ডেটা এসে পড়ে যার কোনো ইন্ডেক্স বা সিরিয়াল নাম্বার আমাদের জানাই নাই, তখন কি হবে? ধরুন আপনি বিশাল কোনো লাইব্রেরিতে বা বেশ বড়সড় কোনো ব্যাংকের লকার রুমে গিয়ে ঢুকলেন। সেখানে সারি সারি ১,০০০টা লকার বা আলমারি রাখা। আপনার হাতে একটা চাবি ধরিয়ে দেওয়া হলো, যার গায়ে লেখা লকার নাম্বার ৪২০। এখন ওই ১,০০০ লকারের ভিড় থেকে ঠিক ৪২০ নাম্বার লকারটা খুঁজে বের করতে আপনার কেমন সময় লাগতে পারে? আপনি হয়তো লাইনের একেবারে শুরু থেকে হাঁটা ধরবেন, এরপর খুঁজতে খুঁজতে ৪২০ নাম্বার লকার পর্যন্ত পৌঁছাবেন। একটু তো সময় লাগবেই, তাই না? এবার দৃশ্যপটটা আমরা একটু পাল্টে ফেলি। সম্পূর্ণ ভিন্ন একটা ছবি কল্পনা করুন। ধরুন আপনি আপনার স্মার্টফোনের কন্ট্যাক্ট লিস্টটা খুললেন। আপনার ফোনে হয়তো ১,০০০ বন্ধুর ফোন নাম্বার সেভ করা আছে। হঠাৎ আপনার বন্ধু রাফিদের ফোন নাম্বারটা বের করার দরকার পড়ল। আপনি কি ওই ১,০০০টা নামের লিস্ট ধরে ধরে স্ক্রল করতে করতে নিচের দিকে নামেন? মোটেই না। আপনি স্রেফ উপরের সার্চ বক্সে গিয়ে টাইপ করেন রাফিদ। আর কিসের কি স্ক্রলিং, কিসের কি অপেক্ষা, চোখের পলকে ১ মিলিসেকেন্ডেরও কম সময়ে রাফিদের ফোন নম্বরটা আপনার স্ক্রিনে ভেসে ওঠে। কখনো কি ভেবেছেন অসম্ভব জাদুকরী এই স্পিডটা কিভাবে সম্ভব হলো? কম্পিউটার কিভাবে ১,০০০ বা ১,০০,০০০ নামের ভেতর থেকে কোনো রকম খোঁজাখুঁজি বা স্ক্রলিংয়ের ঝামেলা ছাড়াই ঠিক রাফিদের নাম্বারটাই সরাসরি টেনে বের করে আনলো? এই যে জাদুকরী একটা ডেটা স্ট্রাকচার আমাদেরকে এমন অসম্ভব স্পিড এনে দিচ্ছে, তারই নাম হচ্ছে হ্যাশ টেবিল। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবার একে হ্যাশ ম্যাপ বা ডিকশনারিও বলে থাকে। এই হ্যাশ টেবিলের কাজের মূল মন্ত্রটা ভারী চমৎকার। এর মন্ত্র হলো খোঁজাখুঁজি বন্ধ, সরাসরি জায়গায় চলে যাও, মানে ডিরেক্ট অ্যাকশন আর কি। এটা মূলত কাজ করে কি ভ্যালু পেয়ার ওয়েতে, অর্থাৎ চাবি আর তালার জোড়া মেলানোর মতো একটা নিয়ম। এই নিয়মে আমাদের বন্ধু রাফিদ হলো আমাদের কি বা চাবি, আর তার ফোন নাম্বারটা হলো আমাদের ভ্যালু বা আমাদের সম্পদ। যখন আমরা হ্যাশ টেবিলে কোনো ডেটা রাখি, তখন সেখানে ভীষণ স্মার্ট আর দ্রুতগতির একটা মেকানিজম কাজ করতে থাকে, যাকে বলা হয় হ্যাশ ফাংশন। এই হ্যাশ ফাংশনটাকে আপনি একটা জাদুকরী মেশিনের মতো ভাবতে পারেন। আপনি যখনই এই মেশিনের ভেতরে রাফিদ নামটা ইনপুট হিসাবে দেবেন, মেশিনটা ভেতরে ভেতরে বিশেষ একটা গাণিতিক হিসাব কষে ফেলবে। এরপর চোখের পলকে আপনাকে একটা মেমোরি নাম্বার বা ইন্ডেক্স বলে দিবে। ধরুন সে বলল ৭৫ নাম্বার ড্রয়ার। কম্পিউটার তখন রাফিদের ফোন নাম্বারটা সরাসরি ৭৪ বা ৭৬-এ না রেখে ঠিক ৭৫ নাম্বার ড্রয়ারেই সযত্নে রেখে দেয়। পরবর্তীতে আপনি যখনই আবার রাফিদের নাম্বার খুঁজতে যাবেন, কম্পিউটার কিন্তু পুরো ফোন বুক তছনছ করে খুঁজবে না। সে শুধু রাফিদ নামটা আবার সেই হ্যাশ ফাংশন মেশিনে ফেলে দিবে। মেশিন সাথে সাথে বলে দিবে ৭৫ নাম্বার ড্রয়ার। আর কম্পিউটার সরাসরি ৭৫ নাম্বার ড্রয়ারটা খুলেই আপনাকে নাম্বারটা ধরিয়ে দিবে। আপনার ফোন বুকে ডেটা ১০টা থাক, ১,০০০ থাক কিংবা থাকুক ১ কোটি, হ্যাশ টেবিলে যে কোনো কিছু খুঁজতে গেলে সবসময় ঠিক একই রকম সময় লাগে, যা প্রায় শূন্যের কাছাকাছি। স্পিডের দিক থেকে বিবেচনা করলে এই হ্যাশ টেবিল হলো ডেটা স্ট্রাকচার জগতের এক অবিসংবাদিত রাজা। এই হ্যাশ টেবিল পরিবারেরই আরেকটা ভীষণ দরকারি সদস্য আছে, যার নাম হচ্ছে সেট। সেট জিনিসটা আসলে কি সেটা বোঝার জন্য একটা ভিআইপি ক্লাবের গেস্ট লিস্টের কথা কল্পনা করতে পারেন। সেই ক্লাবের একটা কড়া নিয়ম আছে। একই ব্যক্তি কোনোভাবেই ২ বার ক্লাবে ঢুকতে পারবে না, আর লিস্টেও কারোর নাম ২ বার লেখা থাকবে না। আমরা যখন সাধারণ অ্যারে বা লিস্ট ব্যবহার করি, তখন সেখানে চাইলে একই সংখ্যা বা একই নাম আমরা ১০ বারও রাখতে পারি। কিন্তু আপনি যখনই এই ডেটাগুলোকে একটা সেটের ভেতরে ঢুকিয়ে দিবেন, সেট তখন তার জাদুকারী ছোঁয়ায় সমস্ত ডুপ্লিকেট ডেটাগুলোকে ছেঁটে ফেলবে এবং প্রতিটা ডেটাকে কেবল একবারই রাখবে। মজার ব্যাপার হলো, ভেতরে ভেতরে এই সেট আসলে আমাদের সেই শক্তিশালী হ্যাশ টেবিলেরই একটা রূপভেদ মাত্র। সে শুধু কীগুলোকে নিজের কাছে সযত্নে রেখে দেয়, কোনো ভ্যালু রাখে না। আর যেহেতু হ্যাশ টেবিলের নিয়মে একই কি ২ বার থাকতে পারে না, তাই সেট একদম স্বয়ংক্রিয়ভাবেই আমাদের ডেটা থেকে সমস্ত ডুপ্লিকেট দূর করে দেয়। কাজেই যখনই আপনার কোনো সফটওয়্যারে এমন কিছু একটা দরকার পড়বে যে ডেটাবেস থেকে সব ডুপ্লিকেট ইমেল অ্যাড্রেস বাদ দিতে হবে, অথবা চোখের পলকে চেক করে দেখতে হবে যে একটা ইউজার নেম আগে থেকেই সিস্টেমে আছে কিনা, তখন আপনার হাতে থাকা সেরা অস্ত্রটি হবে এই হ্যাশ টেবিল আর সেট।
এতক্ষণ আমরা যতগুলো ডেটা স্ট্রাকচার দেখেছি একটু খেয়াল করলেই দেখবেন এদের সবার মধ্যে বেশ চমৎকার একটা মিল আছে। এরা সবাই হলো লিনিয়ার ডেটা স্ট্রাকচার বা সরলরৈখিক ডেটা স্ট্রাকচার। এর মানে হলো এখানে ডেটাগুলো একটার পর একটা বেশ গোছানো একটা সোজা লাইনে বা সারিতে বসে থাকে। ১ নম্বরের পরে ২ নাম্বার, তারপর ৩ নাম্বার, ঠিক যেন রেলগাড়ির বগির মতো। কিন্তু একটু ভেবে দেখুন তো, আমাদের বাস্তব জগতের সমস্ত তথ্য বা সম্পর্ক কি সবসময় এরকম সোজা লাইনে চলে? একদমই না। আমাদের বাস্তব জীবনের বেশিরভাগ সম্পর্কই হচ্ছে হায়ারার্কিক্যাল বা স্তর ভিত্তিক। এখানে একজনের অধীনে অনেকে থাকে, তাদের অধীনে থাকে আরও অনেকে। চলুন খুব সুন্দর আর পরিচিত একটা উদাহরণ দেই। আমাদের পারিবারিক বংশতালিকা বা ফ্যামিলি ট্রি। একবার আপনার নিজের পরিবারের কথা ভাবুন। একদম উপরে আছেন আপনার দাদাজান। দাদাজানের সন্তান হলেন আপনার বাবা এবং আপনার চাচা। অর্থাৎ দাদাজান থেকে দুটো শাখা দুই দিকে ছড়িয়ে গেল। আবার আপনার বাবার সন্তান হলেন আপনি এবং আপনার বোন, মানে বাবার শাখা থেকে আরও দুটো নতুন ডালপালা তৈরি হইল। ওদিকে চাচার সন্তান হলো আপনার চাচাতো ভাই। চাচার শাখা থেকে বের হলো আরেকটা শাখা। একটু খেয়াল করে দেখুন তো, এই পুরো সম্পর্কটাকে কি আপনি কোনো সোজা লাইনে বা অ্যারেতে সাজাতে পারবেন? দাদাজানের পরে কে বসবে, বাবা নাকি চাচা? আর বাবার পরেই বা কে বসবে? সোজা লাইনে সাজাতে গেলেই পুরো সম্পর্কটা জট পাকিয়ে অর্থহীন হয়ে যাবে। ঠিক এই ধরনের শাখা প্রশাখা আর পিতা পুত্রের সম্পর্ক বোঝানোর জন্যই আমাদের এক সম্পূর্ণ নতুন ধরনের ডেটা স্ট্রাকচারের প্রয়োজন হয়, যার নাম হচ্ছে ট্রি। তবে বাস্তব জগতের গাছের সাথে আমাদের কম্পিউটার সায়েন্সের ট্রি এর ছোট্ট কিন্তু ভারী মজার একটা পার্থক্য আছে। সত্যিকারের গাছের শেকড় থাকে মাটির নিচে, আর ডালপালা ছড়ানো থাকে আকাশের দিকে। কিন্তু কম্পিউটার ট্রি হলো ঠিক উল্টো, একটা উল্টানো গাছ। এর শেকড় বা রুট থাকে একদম উপরের চূড়ায়, যেমন আমাদের বংশতালিকার দাদাজান, আর তার ডালপালাগুলো ছড়িয়ে পড়ে নিচের দিকে। ট্রিয়ের এই জাদুকরী জগতে একদম উপরের প্রথম ডেটাটাকে বলা হয় রুট, যার কোনো পিতা নাই। যে ডেটা থেকে নতুন শাখা বের হয় সে হলো প্যারেন্ট, আর নিচের শাখাগুলোকে বলে চাইল্ড। গাছের একদম শেষ প্রান্তের ডেটাগুলো, যাদের নিচের দিকে আর কোনো শাখা বা সন্তান নাই, তাদেরকে বলা হয় লিফ বা পাতা। যেমন ধরুন আপনি, আপনার বোন এবং আপনার চাচাতো ভাই। যদি আপনাদের এখনও বাচ্চা কাচ্চা না হয়ে থাকে আর কি, হলে অন্য কথা। কম্পিউটারের ভেতরে কিন্তু এই ট্রি প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে। আপনার কম্পিউটারের ফোল্ডার সিস্টেম বা ফাইল এক্সপ্লোরারের কথাই ধরুন। একদম শুরুতে থাকে আপনার সি ড্রাইভ, যেটা হলো রুট। এই সি ড্রাইভের ভেতরে থাকে প্রোগ্রাম ফাইলস, ইউজার্স এবং উইন্ডোজ নামের ফোল্ডার। এরা হলো সি ড্রাইভের চাইল্ড। আবার ইউজার্স ফোল্ডারের ভেতরে থাকে পিকচার্স, মিউজিক এবং ডকুমেন্টস ফোল্ডার। এভাবে একটা ফোল্ডারের ভেতরে আরেকটা ফোল্ডার, তার ভেতর আরও ফোল্ডার। এই পুরো ব্যবস্থাটাই আসলে বিশাল বড় একটা জ্যান্ত ট্রি। ট্রি পরিবারের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে ট্রিটি আছে তাকে বলা হয় বাইনারি ট্রি। বাইনারি শব্দটার অর্থ হলো দুই। যে ট্রিতে প্রতিটি প্যারেন্টের সর্বোচ্চ দুটি করে সন্তান বা চাইল্ড থাকতে পারে, একটার নাম লেফট চাইল্ড এবং আরেকটার নাম রাইট চাইল্ড, তাকে আমরা বলি বাইনারি ট্রি। দুইয়ের বেশি সন্তান কোনোভাবেই থাকা চলবে না। আর এই বাইনারি ট্রি এর উপরে একটু বুদ্ধি খাটিয়ে যখন একটা বিশেষ নিয়ম জুড়ে দেওয়া হয়, তখন সেটা হয়ে যায় প্রোগ্রামিং জগতের অন্যতম শক্তিশালী হাতিয়ার, বাইনারি সার্চ ট্রি বা বিএসটি। বাইনারি সার্চ ট্রি এর নিয়মটা খুবই সোজা। কোনো একটা প্যারেন্টের বাম দিকে বা লেফট চাইল্ডে যে ডেটা থাকবে তার মান অবশ্যই প্যারেন্টের চেয়ে ছোট হতে হবে, আর ডান দিকে বা রাইট চাইল্ডে যে ডেটাটা থাকবে তার মান হবে প্যারেন্টের চেয়ে বড়। এই সহজ নিয়মটা আমাদের দারুণ একটা সুবিধা দেয়। চলুন ছোটবেলার সেই জনপ্রিয় সংখ্যা অনুমান করার খেলার কথাটা মনে করি। ধরুন আমি মনে মনে ১ থেকে ১০০-র মধ্যে একটা সংখ্যা ভেবে রেখেছি। আপনাকে সেটা অনুমান করতে হবে। আপনি প্রতিবার একটা সংখ্যা বলবেন, আর আমি শুধু উত্তর দেব আমার সংখ্যাটা আপনার বলার সংখ্যার থেকে বড় নাকি ছোট। এখন আপনি যদি বোকার মতো ১, ২, ৩, ৪ করে সোজা লাইনে অনুমান করা শুরু করেন, তবে আপনার ১০০ বার পর্যন্ত চেষ্টা করা লাগতে পারে। কিন্তু আপনি যদি স্মার্ট হন, তবে প্রথম অনুমানটা করবেন একদম মাঝখানের সংখ্যাটা, অর্থাৎ ৫০। আমি যদি বলি আমার সংখ্যাটা ৫০-এর চেয়ে ছোট, তাহলে খেয়াল করুন তো কি জাদুকরী ঘটনা ঘটল। আপনার ১ সেকেন্ডের একটা প্রশ্নে ৫১ থেকে ১০০ পর্যন্ত পুরো ৫০টা সংখ্যা এক ধাক্কায় সম্ভাবনার তালিকা থেকে বাদ পড়ে গেল। আপনাকে আর ওই দিকটায় তাকাতেই হবে না। এখন আপনি খুঁজবেন শুধু ১ থেকে ৪৯-এর মাঝখানে। পরের বার আপনি বললেন ২৫। আমি বললাম আমার সংখ্যাটা ২৫-এর থেকে বড়, সাথে সাথে ১ থেকে ২৪ পর্যন্ত বাদ। এভাবে প্রতিবার মাঝখানের সংখ্যাটা অনুমান করার মাধ্যমে আমরা প্রতি ধাপে আমাদের খোঁজার জায়গাকে ঠিক অর্ধেক করে ফেলি। ১ কোটি ডেটার মধ্যেও যদি আপনি এই পদ্ধতিতে খোঁজেন, তবে মাত্র ২৩ থেকে ২৪ বার অনুমান করলেই সঠিক সংখ্যাটা আপনার হাতের মুঠায় চলে আসবে। আমাদের বাইনারি সার্চ ট্রিটিও ঠিক এই জাদুকারী অনুমান গেমের নিয়মেই ডেটাগুলোকে মেমোরিতে সাজিয়ে রাখে। আপনি যখনই কোনো ডেটা খুঁজতে যাবেন, সে প্রথমে রুটের সাথে তুলনা করবে। ডেটাটা যদি রুটের চেয়ে ছোট হয়, সে সোজা বাম দিকে চলে যাবে এবং ডান দিকে সমস্ত হাজার হাজার ডেটাকে চিরতরে বাদ দিয়ে দিবে। ফলে যে কোনো ডেটা খোঁজা, নতুন ডেটা যোগ করা বা মুছে ফেলার কাজটা এখানে অবিশ্বাস্য দ্রুত গতিতে হয়ে যায়। কিন্তু এখানেও একটা ছোট্ট বিপদ লুকিয়ে আছে। ধরুন আপনি একটা বাইনারি সার্চ ট্রিতে নতুন কিছু সংখ্যা যোগ করবেন, কিন্তু সংখ্যাগুলো আপনি এলোমেলোভাবে না দিয়ে একদম পরপর ছোট থেকে বড় সিরিয়ালে দেওয়া শুরু করলেন। যেমন ১, তারপর ২, ৩, ৪, ৫। এবার একটু চোখ বন্ধ করে চিন্তা করুন তো, আমাদের সেই নিয়ম অনুযায়ী গাছটা দেখতে কেমন হবে? শুরুতে আমাদের রুট হলো ১।
এরপর এলো ২। যেহেতু ২ সংখ্যাটা ১ এর চেয়ে বড়, তাই সে বসবে ১ এর ডান দিকে। এরপর এলো ৩। সে ২ এর চেয়েও বড়, তাই বসবে ২ এর ডান দিকে। এরপর ৪ এলে সে বসবে ৩ এর ডান দিকে। এই গাছটার বাম দিকে কিন্তু কোনো ডালপালাই নেই। সমস্ত ডেটা শুধু ডান দিকে একটা সোজা লাইনের মতো নিচের দিকে নেমে গেছে। এটা দেখতে এখন আর ট্রি মনে হচ্ছে না, বরং এটার রূপ নিয়েছে আমাদের সেই পুরানো লিঙ্ক লিস্টের লম্বা সোজা লাইনে। আর যখনই আমাদের ট্রিটা এরকম একদিকে বাঁকা হয়ে সোজা লাইনে পরিণত হয়, তখনই আমাদের সেই জাদুকরী অনুমান গেমের স্পিডটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এখন আপনি যদি ৫ সংখ্যাটা খুঁজতে যান, তবে আপনাকে সেই 1, 2, 3, 4 পার হয়ে একদম সোজা হেঁটে হেঁটে 5 এর কাছে পৌঁছাতে হবে। এই মারাত্মক সমস্যাটা থেকে আমাদের বাঁচানোর জন্যই ট্রি এর দুনিয়ায় আগমন ঘটেছে ব্যালেন্স ট্রি। এই পরিবারের সবচেয়ে বিখ্যাত দুজনের নাম হচ্ছে এভিএল ট্রি এবং রেড ব্ল্যাক ট্রি। এখানে এভিএল ট্রি এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডেলসন, ভেলস্কি অ্যান্ড ল্যান্ডিস ট্রি। এই শব্দগুলো এই ডেটা স্ট্রাকচারটির আবিষ্কারকদের নাম থেকে এসছে। একটা ব্যালেন্স ট্রি এর সুপার পাওয়ার হলো সে নিজে নিজেই নিজের ভারসাম্য রক্ষা করতে পারে। আপনি যখনই এখানে নতুন কোনো ডেটা যোগ করবেন, সে যদি দেখে গাছটা একদিকে বেশি ভারী বা লম্বা হয়ে যাচ্ছে, সে সাথে সাথে নিজের ডালপালাগুলোকে একটু মোচড় দিয়ে ঘুরিয়ে গাছটাকে আবার সুন্দর করে ২ দিকে সমানভাবে ছড়িয়ে দেয়। সে কখনোই গাছের কোনো একটা দিককে অন্য দিকের চেয়ে বেশি লম্বা হতে দেয় না। ফলে গাছটা সবসময় একদম নিখুঁত আর ভারসাম্যপূর্ণ থাকে, আর খোঁজার স্পিডও থাকে বিদ্যুৎ গতির। আমাদের আধুনিক বড় বড় ডেটাবেসগুলো তাদের ভেতরে ডেটা ইন্ডেক্সিং করার জন্য এই ব্যালেন্স ট্রি ব্যবহার করে। ট্রি এর দুনিয়ায় ভারসাম্য রক্ষা করার গল্প তো হলো। এবার চলুন আমরা সম্পূর্ণ ভিন্ন আর দারুণ একটা বিশেষ ট্রির সাথে পরিচিত হই, যার নামও হচ্ছে ট্রি। এখানে উচ্চারণটা ট্রি এর মতো, কিন্তু বানানটা আলাদা। অনেকে অবশ্য এটাকে ট্রাইও বলে থাকেন। নামটা এসছে রিট্রিভাল শব্দ থেকে। এই ট্রি জিনিসটা বোঝার জন্য আপনার প্রতিদিনের খুব পরিচিত একটা অভিজ্ঞতার কথা মনে করতে পারেন। আপনি যখন গুগলে সার্চ বক্সে গিয়ে টাইপ করেন হাউ টু, আপনি পুরো বাক্যটা লেখার আগেই গুগল সাথে সাথে নিচে অনেকগুলো জনপ্রিয় সার্চের সাজেশন আপনাকে দেখিয়ে দেয়। অথবা আপনার ফোনে টাইপ করার সময় অটো কমপ্লিট ফিচারটা যেভাবে কাজ করে, ১ লক্ষ বা ১০ লক্ষ শব্দের একটা বিশাল ডিকশনারি থেকে আপনি মাত্র ২-৩টা অক্ষর টাইপ করার সাথে সাথেই কিভাবে কম্পিউটার বুঝে ফেলে যে এই অক্ষরগুলো দিয়ে কোন কোন শব্দ তৈরি হতে পারে। এই অসম্ভব দ্রুতগতির অটো কমপ্লিট জাদুর পেছনে যে ডেটা স্ট্রাকচারটি দিনরাত কাজ করে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের ট্রি। ট্রি এর কাজ করার নিয়মটা একদম অন্যরকম। সাধারণ ট্রিতে আমরা এক একটা নোডের ভেতরে পুরো একটা করে শব্দ বা সংখ্যা রাখি, কিন্তু ট্রিতে আমরা পুরো শব্দ রাখি না। আমরা প্রতিটি নোডে রাখি ইংরেজি বর্ণমালার এক একটা সিঙ্গেল অক্ষর। ধরুন আমরা আমাদের ট্রি এর ভেতরে ২টা শব্দ রাখবো, কার এবং ক্যাট। ট্রি প্রথমে রুট থেকে একটা ডাল বের করবে অক্ষরের জন্য সি। সেই সি থেকে পরবর্তী ডাল বের হবে এ। এবার খেয়াল করুন, কার এবং ক্যাট দুটো শব্দেরই প্রথম দুটো অক্ষর কিন্তু হুবহু এক, সি এবং এ। তাই ট্রি মেমোরিতে আলাদা করে ২ বার সি আর এ তৈরি করবে না। সে ওই একই সি এবং এ এর রাস্তাটাকে দুটো শব্দের জন্যই কমন হিসাবে শেয়ার করবে। এরপর এ থেকে রাস্তাটা দুটো আলাদা ডালে ভাগ হয়ে যাবে। একটার ডাল চলে যাবে আর এর দিকে, আরেকটার ডাল চলে যাবে টি এর দিকে। এবার একটু ভাবুন, আমাদের ডিকশনারিতে যদি সি দিয়ে শুরু হওয়া ১ লক্ষ শব্দও থাকে, তারা সবাই কিন্তু শুরুতে ওই একটা মাত্র সি এর ডাল দিয়েই যাত্রা শুরু করবে। এর ফলে মেমোরির এক বিশাল সাশ্রয় হয়। আর আপনি যখন গুগলের সার্চ বক্সে গিয়ে শুধু সি এ টাইপ করবেন, কম্পিউটার সরাসরি ট্রি এর রুট থেকে সি এর ডালে যাবে, সেখান থেকে এ এর ডালে যাবে। সেখানে দাঁড়িয়ে সে নিচের দিকে তাকিয়ে দেখবে এ এর নিচে আর কয়টা ডালপালা ছড়িয়ে আছে। সে দেখবে একটা ডাল গেছে আর এ, আরেকটা গেছে টি এ। ব্যাস, সে ১ মিলিসেকেন্ডের মধ্যে আপনাকে স্ক্রিনে সাজেশন দেখিয়ে দেবে আপনি কি কার নাকি ক্যাট খুঁজতে চাচ্ছেন। শব্দ খোঁজা, স্পেলিং চেকার বা সার্চ ইঞ্জিনের অটো কমপ্লিট ফিচারের জন্য এই ট্রি হলো এক কথায় অনবদ্য, সবচেয়ে সেরা ডাটা স্ট্রাকচার। এতক্ষণ তো আমরা সোজা লাইনের মতো লিনিয়ার ডেটা স্ট্রাকচার দেখলাম উপর থেকে নিচের দিকে ছড়িয়ে পড়া হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচারও। সেখানে সবসময় একজন প্যারেন্ট থাকে আর তার অধীনে থাকে কিছু চাইল্ড। কিন্তু এবার একটু আমাদের বাস্তব পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্কগুলোর কথা ভাবুন তো। যেমন ধরুন ফেসবুক কিংবা লিঙ্কডইনের মতো সোশ্যাল মিডিয়া। ফেসবুকে আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। আবার আপনার বন্ধু হলো রাফিদ, রাফিদের বন্ধু হচ্ছে তানভীর। এই যে বিশাল একটা চক্র, এখানে কে কার প্যারেন্ট আর কেই বা কার চাইল্ড? এমন কি কোনো নিয়ম আছে যে আপনার বন্ধুদের অবশ্যই আপনার অধীনে থাকতে হবে? একদমই না। ফেসবুকে সবাই সবার সাথে সমান্তরালভাবে যুক্ত। এটা কোনো সোজা লাইনও নয়, আবার উপর থেকে নিচে নেমে আসা কোনো ট্রিও নয়। এটা হলো একটা বিশাল জটিল চারদিকে ছড়িয়ে থাকা মাকড়সার জালের মতো একটা নেটওয়ার্ক। আবার ধরুন গুগল ম্যাপসের কথা। ঢাকা শহর থেকে চট্টগ্রাম যাওয়ার একটা রাস্তা আছে। ঢাকা থেকে আবার সিলেটেও যাওয়া যায়। ওদিকে সিলেট থেকে চট্টগ্রামে আসার আরেকটা বাইপাস রাস্তাও কিন্তু আছে। এখানে প্রতিটা শহর একে অপরের সাথে নানান রাস্তায় যুক্ত। একটা শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য একটা মাত্র বাধা ধরা পথ নাই, আছে অসংখ্য বিকল্প পথ। বাস্তব জগতের এই জটিল, বহুমুখী আর একে অপরের সাথে জুড়ে থাকা সম্পর্কগুলোকে কম্পিউটারের মেমোরিতে ধরে রাখার জন্য যে ডেটা স্ট্রাকচারটা ব্যবহার করা হয়, তার নামই হচ্ছে গ্রাফ। একদম সহজ কথায় বললে, ডেটা স্ট্রাকচারের জগতে গ্রাফ হলো সবচেয়ে স্বাধীন আর ফ্লেক্সিবল একজন সদস্য।
এর কোনো কড়াকড়ি নিয়মকানুন নেই, যে কেউ যখন খুশি যার তার সাথে যুক্ত হতে পারে, তৈরি করতে পারে যত খুশি সংযোগ, মানে ফ্রি মিক্সিং আর কি। গ্রাফের এই অদ্ভুত জগৎটাকে ভালোভাবে চিনতে হলে আমাদের দুটো ফান্ডামেন্টাল জিনিসের সাথে পরিচয় থাকতে হবে। প্রথমটা হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্স বলতে আমাদের নেটওয়ার্কের মূল ডেটাগুলোকে বোঝায়। যেমন ধরুন, ফেসবুকে প্রতিটা মানুষের প্রোফাইল হলো এক একটা ভার্টেক্স, কিংবা গুগল ম্যাপে প্রতিটা শহর হচ্ছে এক একটা ভার্টেক্স। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে এজ। এজ হলো দুটো ভার্টেক্সের ভেতরের সংযোগ বা রাস্তা। ফেসবুকে দুজনের মধ্যেকার যে বন্ধুত্ব, সেটাই হলো একটা এজ। আবার গুগল ম্যাপে দুটো শহরের মাঝখানের সড়কটাও হলো একটা এজ। এই এজ বা সংযোগের ধরনের উপরে ভিত্তি করে গ্রাফকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথমে আনডিরেক্টেড গ্রাফের কথায় আসা যাক। এটা অনেকটা আমাদের ফেসবুকের বন্ধুত্বের মতোই। ফেসবুকে আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, সে যদি সেটা অ্যাকসেপ্ট করে, তবে সম্পর্কটা কিন্তু দুই দিক থেকেই তৈরি হলো। আমি আপনার বন্ধু, এর মানে হলো আপনিও আমার বন্ধু। এই সংযোগের নির্দিষ্ট কোনো দিক বা একমুখী তীরচিহ্ন নাই। দুজনই দুজনের প্রোফাইলে সমান অধিকার নিয়ে যেতে পারবে। এই যে চমৎকার দ্বিমুখী সম্পর্কের নেটওয়ার্ক, এটাকেই বলা হয় আনডিরেক্টেড গ্রাফ। এবার একটু টুইটার বা ইনস্টাগ্রামের কথা ভাবুন। সেখানে আপনি যদি কোনো বিখ্যাত সেলিব্রিটিকে ফলো করেন, তার মানে কিন্তু এই নয় যে ওই সেলিব্রিটিও উল্টো আপনাকে ফলো করছে। এখানকার সম্পর্কটা সম্পূর্ণ একমুখী। তথ্য বা আপডেট শুধু তার প্রোফাইল থেকে আপনার ফিডে আসবে, আপনার কোনো খবর তার কাছে যাবে না। এই ধরনের একমুখী তীরচিহ্ন দেওয়া সম্পর্কের নেটওয়ার্ককে বলা হয় ডিরেক্টেড গ্রাফ। আবার ফিরে যাই গুগল ম্যাপসে। ধরুন, ঢাকা থেকে চট্টগ্রামের একটা রাস্তা আছে, আবার ঢাকা থেকে সিলেটেরও একটা রাস্তা আছে। রাস্তা দুটো কিন্তু একরকম নয়। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হয়তো 250 কিলোমিটার, যেতে সময় লাগে 5 ঘন্টা। অন্যদিকে ঢাকা থেকে সিলেটের দূরত্ব হয়তো 240 কিলোমিটার, কিন্তু সময় লেগে যায় 6 ঘন্টা। যখন আমাদের গ্রাফের প্রতিটি সংযোগ বা রাস্তার সাথে এরকম একটা করে দূরত্ব, সময় বা খরচের হিসাব জুড়ে দেওয়া থাকে, যেটাকে আমরা বলি ওয়েট বা ওজন, তখন তাকে বলা হয় ওয়েটেড গ্রাফ। গুগল ম্যাপ বা উবার সবসময় এই ওয়েটেড গ্রাফ ব্যবহার করে হিসাব কষে বের করে ঠিক কোন রাস্তা দিয়ে গেলে আপনার সময় আর তেল দুইটাই বেঁচে যাবে। আর যদি সংযোগগুলোর মধ্যে দূরত্ব বা খরচের কোনো হিসাব না থাকে, তবে তাকে কি বলবো? যেমন ফেসবুকে আপনার সাথে আমার বন্ধুত্বের তো আর কোনো কিলোমিটার বা ওজনের হিসাব নাই। এই ধরনের সাদাসিধে সংযোগকে বলা হয় আনওয়েটেড গ্রাফ। সবশেষে একটা দারুণ সত্যি কথা বলি। এই যে ট্রি নিয়ে আমরা তো পড়াশোনা করলাম, ট্রি কিন্তু আসলে আলাদা আলাদা ভিন গ্রহের কোনো জিনিস নয়। ট্রি হলো গ্রাফেরই একটা বিশেষ রূপ। আপনি যদি একটা গ্রাফের ভেতর দুটো কড়া নিয়ম জুড়ে দেন, প্রথমত সেখানে কোনো সাইকেল বা চক্র থাকা যাবে না, অর্থাৎ ঘুরপাক খেয়ে আবার আগের জায়গায় ফিরে আসার কোনো পথ থাকবে না। আর দ্বিতীয়ত, প্রতিটা সন্তানের একটা মাত্র প্যারেন্ট থাকবে। তাহলে দেখবেন সেই গ্রাফটাই জাদুকরীভাবে একটা ট্রিতে পরিণত হয়েছে। এই ছোট্ট সম্পর্কটা একবার বুঝতে পারলে আপনি নিজেই অবাক হয়ে দেখবেন, অ্যারে থেকে শুরু করে গ্রাফ পর্যন্ত সবাই আসলে একই পরিবারের সদস্য। শুধু আমাদের এক এক সময়ের প্রয়োজনের তাগিদে এরা এক একটা রূপ ধারণ করেছে, এই যা। এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে আমাদের ডেটা বা তথ্যগুলোকে কম্পিউটারের মেমোরিতে সুন্দর করে গুছিয়ে রাখা যায়। অ্যারে দিয়ে বানালাম সিনেমা হলের সিট, লিঙ্ক লিস্ট দিয়ে ট্রেজার হান্টের চেইন, স্ট্যাক দিয়ে থালার স্তূপ, কিউ দিয়ে টিকিট কাটার লাইন, হ্যাশ টেবিল দিয়ে জাদুকরি ড্রয়ার, ট্রি দিয়ে বংশতালিকা, আর গ্রাফ দিয়ে বানালাম বিশাল একটা মাকড়সার জাল। কিন্তু ভাবুন তো, শুধু মেমোরিতে ডেটাগুলোকে এভাবে সাজিয়ে রাখলেই কি আমাদের কাজ শেষ? ধরুন, আপনি খুব শখ করে পড়ার টেবিলে একটা ফাইলিং ক্যাবিনেট কিনলেন। কাগজগুলো সুন্দর করে ফোল্ডারে গুছিয়ে রাখলেন, কিন্তু সারাদিন যদি ওই ক্যাবিনেটের সামনে বসে শুধু তাকিয়েই থাকেন, কোনো কাগজ বের না করেন, না পড়েন বা নতুন কোনো হিসাব না কষেন, তবে এই চমৎকার ক্যাবিনেট বানিয়ে আপনার লাভটা কি হলো? ডেটা স্ট্রাকচার হলো আসলে আমাদের ডেটা রাখার একটা বাড়ি। কিন্তু আসল কাজ তো ওই বাড়িতে রাখা ডেটাগুলোকে নিয়ে। আমাদের হয়তো কোটি কোটি ডেটার ভিতর থেকে নির্দিষ্ট কোনো তথ্য খুঁজে বের করতে হবে। এলোমেলো ডেটাগুলোকে সুন্দর করে ছোট থেকে বড় নিয়মে সাজাতে হবে। কিংবা গুগল ম্যাপের মতো এক শহর থেকে আরেক শহরে যাওয়ার সবচেয়ে ছোট আর সস্তা রাস্তাটা বের করতে হবে। এই যে ডেটাগুলোকে নিয়ে নানা রকম কাজ করা, সমস্যার সমাধান করা আর ধাপে ধাপে হিসাব কষে একটা সঠিক ফলাফলে পৌঁছানো, এই পুরো কাজটা করার জন্য আমরা যে নির্দিষ্ট আর সুশৃঙ্খল একটা পদ্ধতি ব্যবহার করি, তার প্রফেশনাল নামই হচ্ছে অ্যালগরিদম। সহজ করে বললে, ডেটা স্ট্রাকচার হলো জিনিসপত্র আমরা কোথায় আর কিভাবে রাখবো তার একটা সায়েন্স। আর অ্যালগরিদম হলো সেই রাখা জিনিসপত্র দিয়ে আমরা কি কাজ করব আর কিভাবে সমাধান করব তার আর্ট। একটাকে ছাড়া আরেকটা একেবারেই অচল, ঠিক যেভাবে আর্টসকে ছাড়া সায়েন্স অচল। অ্যালগরিদমের জগতে পা রাখলেই প্রথমে যে কাজটার মুখোমুখি আমাদের হতে হয়, তা হলো সার্চিং বা কোনো কিছু খুঁজে বের করা। সত্যি বলতে কি, আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটাই দাঁড়িয়ে আছে এই সার্চিংয়ের ওপরে। কম্পিউটার সায়েন্সে ডেটা খোঁজার মূলত দুইটা প্রধান পদ্ধতি আছে, লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ। প্রথমে আসি লিনিয়ার সার্চে। ধরুন, আপনি আপনার কলেজের 100 পৃষ্ঠার একটা বিশাল রেজিস্টার খাতা হাতে পেলেন, যেখানে 1000 জন ছাত্রের নাম লেখা। কিন্তু মুশকিল হলো, নামগুলো অ্যালফাবেটিক্যালি সাজানো নাই, একেবারে এলোমেলো। এখন যদি আপনাকে বলা হয় খাতা থেকে তানভীর আহমেদের নামটা খুঁজে বের করুন, আপনার হাতে কি উপায় আছে? বাধ্য হয়ে আপনাকে একদম 1 নম্বর পৃষ্ঠা খুলতে হবে, 1 নম্বর নামটা পড়তে হবে, এরপর 2 নম্বর নামটা পড়তে হবে।
এভাবে এক এক করে প্রতিটা নাম লাইন ধরে চেক করতে হবে যতক্ষণ না তানভীরকে খুঁজে পাওয়া যাচ্ছে। এই পদ্ধতিটাকেই বলা হয় লিনিয়ার সার্চ। এখানে কম্পিউটার অ্যারে বা লিস্টের একদম প্রথম ইন্ডেক্স থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা একটা করে ডেটা চেক করতে থাকে। মুশকিলটা বাধে তখন যখন তানভীরের নামটা খাতার একদম শেষ পৃষ্ঠার শেষ লাইনে থাকে। আপনাকে পুরো 1000টা নাম পড়ার খাটুনি খাটতে হবে। ডেটা যদি হয় 1 কোটি, তবে কম্পিউটারকে 1 কোটি বার চেক করতে হবে। বোঝাই যাচ্ছে ব্যাপারটা ভীষণ ধীর গতির। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বাইনারি সার্চ। এবার ভাবুন, আপনার হাতে কোনো এলোমেলো খাতা দেওয়া হয়নি। দেয়া হয়েছে বিশাল মোটা একটা অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, যেখানে 1,00,000 শব্দ আছে এবং সবগুলো শব্দ একদম এ থেকে জেড পর্যন্ত সুন্দর অ্যালফাবেটিক্যালি সাজানো। এখন যদি আপনাকে বানর বা মানকি শব্দটা খুঁজে বের করতে বলা হয়, আপনি নিশ্চয়ই প্রথম পৃষ্ঠা থেকে লাইন বাই লাইন পড়া শুরু করবেন না, তাই না? আপনি সরাসরি ডিকশনারিটাকে ঠিক মাঝখান বরাবর 2 ভাগে খুলে ফেলবেন। ধরুন, মাঝখানে খোলার পর দেখলেন সেখানে এম অক্ষরের শব্দ চলছে ঠিকই, কিন্তু পৃষ্ঠাটা হলো ম্যাঙ্গো শব্দের। আপনি খুব ভালো করেই জানেন যে ইংরেজি বর্ণমালায় মানকি শব্দের ও অক্ষরটা ম্যাঙ্গো শব্দের এর অনেক পরে আসে। তার মানে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে মানকি শব্দটা ডিকশনারির বাঁ দিকের অর্ধেক অংশে কোনোভাবেই থাকতে পারে না। আপনি সাথে সাথে ডিকশনারির বাঁ দিকের ওই পুরো 50,000 শব্দের বিশাল অংশটাকে চোখের পলকে বাদ দিয়ে দিলেন। এবার ডিকশনারির ডান দিকের যে অর্ধেক অংশটা বেঁচে আছে, আপনি ঠিক সেই অংশটুকুর আবার মাঝখান থেকে খুলবেন। সেখানে হয়তো পেলেন নোজ। আপনি বুঝে গেলেন মানকি নিশ্চয়ই নোজের আগে আছে। সাথে সাথে ডান দিকের বাকি অর্ধেকও বাদ। এভাবে প্রতিবার মাঝখান থেকে খোলার মাধ্যমে আপনি প্রতি ধাপে আপনার খোঁজার জায়গাটাকে ঠিক অর্ধেক করে ফেলছেন। এই জাদুকারী পদ্ধতিটাই হচ্ছে বাইনারি সার্চ। 1,00,000 শব্দের ডিকশনারিতে লিনিয়ার সার্চ দিয়ে খুঁজতে গেলে সেখানে 1,00,000 বার চেক করা লাগতে পারত। সেখানে বাইনারি সার্চ দিয়ে সর্বোচ্চ 17 বার পৃষ্ঠা খুললেই আপনি শব্দটা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে। বাইনারি সার্চ কাজ করার প্রধান শর্তই হচ্ছে আপনার ডেটাকে অবশ্যই আগে থেকে সাজানো বা সর্টেড থাকতে হবে। ডেটা এলোমেলো থাকলে বাইনারি সার্চ কাজ করবে না। তখন সেই লিনিয়ার সার্চই আপনার একমাত্র ভরসা। আর এই যে মাঝখান থেকে ভাগ করে অর্ধেক বাদ দিয়ে দেওয়ার কনসেপ্ট, এটাই কিন্তু আমরা বাইনারি সার্চ ট্রি এর ভেতরে দেখেছিলাম। আমরা তো দেখলাম যে বাইনারি সার্চ ব্যবহার করতে হলে ডেটাকে অবশ্যই সাজানো থাকতে হবে। কিন্তু বাস্তব জীবনে আমরা যখন কোনো নতুন ডেটা পাই, সেগুলো তো আর নিজে নিজে সুন্দরভাবে সেজেগুজে আসে না। সেগুলো আসে একেবারেই এলোমেলো অবস্থায়। এই এলোমেলো বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় রূপান্তর করার জন্য আমরা যে অ্যালগরিদমগুলো ব্যবহার করি, তাদেরকে বলা হয় সর্টিং অ্যালগরিদম। চলুন এমন চমৎকার কয়েকটা সর্টিং অ্যালগরিদমের সাথে পরিচিত হওয়া যাক। প্রথমেই আসে বাবল সর্ট। পানির নিচে যখন কোনো বাতাস বা গ্যাসের বুদবুদ তৈরি হয়, তখন সেটা কি করে? আস্তে আস্তে ভাসতে ভাসতে পানির উপরিভাগে চলে আসে। বাবল সর্ট ঠিক এই নিয়মেই কাজ করে। সে একদম শুরু থেকে পাশাপাশি দুটো করে সংখ্যাকে একে অপরের সাথে তুলনা করে। যদি দেখে সামনের সংখ্যাটা পেছনেরটার থেকে বড়, সে সাথে সাথে তাদের জায়গা বদল করে দেয় বা সোয়াপ করে। এভাবে পাশাপাশি তুলনা করতে করতে লিস্টের সবচেয়ে বড় সংখ্যাটা একদম পানির বুদবুদের মতোই ভাসতে ভাসতে লিস্টের একদম শেষে গিয়ে নিজের সঠিক জায়গায় বসে পড়ে। এই পুরো কাজটা সে বারবার করতে থাকে যতক্ষণ না সমস্ত সংখ্যা ঠিকঠাকভাবে সাজানো হয়ে যাচ্ছে। পদ্ধতিটা বুঝতে খুবই সহজ, কিন্তু ডেটা অনেক বেশি হয়ে গেলে এটা অত্যন্ত ধীর গতিতে কাজ করে। এরপর আসে সিলেকশন সর্ট। ধরুন, একটা ক্লাসরুমে 30 জন ছাত্র এলোমেলো হাইট নিয়ে দাঁড়িয়ে আছে। শিক্ষক চাইলেন তাদের হাইট অনুযায়ী ছোট থেকে বড় করে লাইনে দাঁড় করাতে। শিক্ষক পুরো 300 জন ছাত্রের দিকে তাকাবেন, আর সবার মধ্যে যে ছাত্রটা সবচেয়ে বেশি খাটো তাকে হাত ধরে টেনে এনে লাইনের একদম শুরুতে 1 নম্বর জায়গায় দাঁড় করিয়ে দিবেন। এরপর শিক্ষক ওই 1 নম্বর ছাত্রকে বাদ দিয়ে বাকি 29 জন ছাত্রদের মধ্যে থেকে সবচেয়ে খাটো জনকে টেনে এনে 2 নম্বর জায়গায় দাঁড় করাবেন। এভাবে প্রতিবার বাকি থাকা ছাত্রদের মধ্য থেকে সবচেয়ে ছোট জনকে বেছে নিয়ে সঠিক জায়গায় বসিয়ে দেওয়ার পদ্ধতিটাই হচ্ছে সিলেকশন সর্ট। তৃতীয় পদ্ধতিটা হলো ইনসারশন সর্ট। আপনি যখন বন্ধুদের সাথে বসে তাস খেলেন, তখন তাসের বান্ডিল থেকে একটা একটা করে নতুন কার্ড আপনার হাতে দেওয়া হলে আপনি কার্ডগুলোকে কিভাবে সাজান? ধরুন, আপনার বাঁ হাতে আগে থেকে 3টা কার্ড সাজানো আছে, 2, 5 এবং 9। এবার ডান হাতে আপনি একটা নতুন কার্ড তুললেন, ধরুন 7। আপনি 7 কার্ডটাকে বাঁ হাতের কার্ডগুলোর সাথে তুলনা করবেন। আপনি দেখবেন 7 হলো 9 এর থেকে ছোট, কিন্তু 5-এর চেয়ে বড়। আপনি সাথে সাথে 5 আর 9 কার্ড দুটোর মাঝখানে একটু ফাঁকা জায়গা তৈরি করে ঠিক সেই জায়গাটায় কার্ডটাকে ঢুকিয়ে দিবেন বা ইনসার্ট করে দিবেন। ঠিক এই নিয়মেই একটা একটা করে নতুন ডেটা হাতে নিয়ে তাকে আগে থেকে সাজানো অংশের সঠিক জায়গায় ঢুকিয়ে দেওয়ার পদ্ধতিটাই হচ্ছে ইনসারশন সর্ট। ডেটার পরিমাণ কম থাকলে এটা বেশ দ্রুতই কাজ করে। এই 3টা সহজ পদ্ধতি ছোটখাটো কাজের জন্য ভালো, কিন্তু 1 কোটি বা 10 কোটি ডেটা সাজাতে গেলে এগুলো একেবারেই ফেল করবে। তাই বড় ডেটার জন্য আমাদের চাই আরও শক্তিশালী অস্ত্র। মার্জ সর্ট হলো অত্যন্ত বুদ্ধিমান একটা অ্যালগরিদম। সে কোনো বিশাল বড় সমস্যাকে একসাথে সমাধান করার চেষ্টাই করে না। সে বিশ্বাস করে সমস্যা যতই বড় হোক তাকে ছোট ছোট টুকরোয় ভেঙে ফেলো। ধরুন, আপনার কাছে 8টা এলোমেলো সংখ্যার একটা লিস্ট আছে। মার্জ সর্ট প্রথমে এই 8টা সংখ্যাকে মাঝখান থেকে কেটে 4টা 4টা করে 2 ভাগে ভাগ করে ফেলবে। এরপর সে এই 4টাকে কেটে 2টা 2টা করে ভাগ করবে।
এরপর 2টাকে কেটে একদম সিঙ্গেল একটা একটা করে 8টা আলাদা আলাদা টুকরা বানিয়ে ফেলবে। একটা সিঙ্গেল সংখ্যা তো নিজে থেকেই সাজানো, তাই না? এবার মার্জ সর্ট নিচ থেকে 2টো করে সিঙ্গেল সংখ্যাকে হাতে নেবে, তাদের মধ্যে তুলনা করে সঠিক সিরিয়ালে জোড়া লাগাবে বা মার্জ করবে। এভাবে ছোট ছোট সাজানোর টুকরাগুলোকে জোড়া লাগাতে লাগাতে সে একদম শেষে গিয়ে পুরো 8টা সংখ্যার একটা নিখুঁত সাজানো বিশাল লিস্ট তৈরি করে ফেলবে। এই পদ্ধতির স্পিড সুপার ফাস্ট। আরেকটা দ্রুতগতির পদ্ধতি হচ্ছে কুইক সর্ট। সে প্রথমে লিস্টের যে কোনো একটা সংখ্যাকে একজন লিডার বা পিভোট হিসাবে বেছে নেয়। ধরুন সে আমাদের লিস্ট থেকে 50 সংখ্যাটাকে লিডার বানালো। এবার কুইক সর্ট পুরো লিস্টের উপর দিয়ে একবার দৌড়ে যাবে এবং 50-এর চেয়ে যতগুলো ছোট সংখ্যা আছে তাদের সবাইকে টেনে এনে 50-এর বাঁ দিকে রেখে দেবে, আর 50-এর চেয়ে যতগুলো বড় সংখ্যা আছে তাদের সবাইকে টেনে এনে 50-এর ডান দিকে রেখে দেবে। এর ফলে আমাদের লিডার 50 তার জীবনের একদম সঠিক জায়গায় বসে পড়বে, কারণ 50-এর বাঁয়ে সবাই ছোট আর ডানে সবাই বড়। এবার কুইক সর্ট বাঁ দিকের ওই ছোট অংশটার জন্য নতুন একজন লিডার বেছে নেবে, আর ডান দিকের বড় অংশটার জন্য নতুন লিডার বেছে নেবে। এভাবে ছোট ছোট দলে ভাগ করে লিডার নির্বাচন করতে করতেই চোখের পলকে পুরো কোটি কোটি ডেটার লিস্টটা সাজানো হয়ে যাবে। বাস্তব জীবনে বিশ্বের বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে আমরা যখন সর্ট ফাংশন কল করি তখন মেমোরির আড়ালে এই কুইক সর্ট বা মার্জ সর্টই আমাদের জন্য নীরবে কাজ করে যায়। এখন আমরা এমন একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো যেটা প্রথমবার শুনলে বা কোডে দেখলে একদম ধাঁধার মতো লাগে। এই চমৎকার জিনিসটার নাম হচ্ছে রিকারশন। সহজ বাংলায় বলতে গেলে যখন কোনো একটা কাজ বা ফাংশন তার নিজের সমস্যা মেটানোর জন্য নিজেই নিজেকে বারবার ডেকে পাঠায়, সেটাই হচ্ছে রিকারশন। বাস্তব জীবনে দুটো উদাহরণ দিলে ব্যাপারটা এক নিমেষে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি কি কখনো এমন কোনো সেলুন বা ড্রেসিং রুমে গিয়েছেন যেখানে আপনার সামনের দেওয়ালে একটা বিশাল আয়না আছে আর ঠিক পিছনেই আরেকটা? খেয়াল করে দেখেছেন আপনি মাঝখানে দাঁড়ালে কি হয়? সামনের আয়নার ভেতরে পেছনের আয়না দেখা যায়, সেই পেছনের আয়নার ভেতরে আবার সামনেরটা, তার ভেতরে আরও একটা ছোট আপনি, তার ভেতরে আরও ছোট। এইভাবে ছোট হতে হতে যেন অসীম পর্যন্ত সেই ছবি চলতেই থাকে। একটা আয়না নিজেকেই যেন বারবার প্রতিফলিত করে চলেছে। প্রকৃতির বুকে এটাই হচ্ছে জ্যান্ত রিকারশন। আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে যারা ওবিএস স্ক্রিন রেকর্ডার ব্যবহার করেছেন, যদি আপনি আপনার ওবিএসে আপনার একটা সিন হিসাবে আপনার ডেস্কটপকে সিলেক্ট করেন তাহলে দেখবেন মজাটা। দেখবেন সেখানেও আপনি ইনফিনিটি রিকারশন দেখতে পারবেন। অথবা ধরুন সেই বিখ্যাত রাশিয়ান কাঠের পুতুলগুলোর কথা। চমৎকার একটা কাঠের পুতুলের পেটের ঢাকনাটা খুললেই দেখা যায় ভেতরে ঠিক হুবহু একই রকম দেখতে কিন্তু আকারে একটু ছোট আরেকটা পুতুল বসে আছে। সেটা খুললে বের হয়ে আসবে আরও ছোট 3 নাম্বার পুতুল। একটা পুতুলের পেটের ভেতরেই তারই আরেকটা ছোট রূপ লুকিয়ে থাকা। এই হচ্ছে রিকারশন। প্রোগ্রামিং জগতে এটাকে বিখ্যাত দ্য রাশিয়ান নেস্টিং ডলও বলা হয়ে থাকে। ধরুন আমি আপনাকে 1 থেকে 100 পর্যন্ত সবকটা সংখ্যার যোগফল বের করতে বললাম। আপনি যদি রিকারশনের নিয়মে চিন্তা করেন তবে হয়তো বলবেন 1 থেকে 100 পর্যন্ত যোগ করা তো বেশ ঝক্কির কাজ। এক কাজ করি, 100 সংখ্যাটাকে একপাশে সরিয়ে রাখি আর আমার ছোট ভাইটাকে ডেকে বলি তুই আমাকে 1 থেকে 99 নাম্বার পর্যন্ত যোগ করে এনে দে। সে এনে দিলে আপনি তার সাথে 100 যোগ করে দেবেন, ব্যাস। কিন্তু আপনার ছোট ভাইও তো কম শেয়ানো না। সে আবার 99 সংখ্যাটাকে সরিয়ে রেখে তার চেয়ে ছোট ভাইটাকে ডেকে বলবে 1 থেকে 98 পর্যন্ত যোগফল এনে দিতে। এভাবে প্রতিটা ভাই তার চেয়ে এক ধাপ ছোট সমস্যার সমাধানের জন্য নিজেরই যেন আরেকটা ছোট রূপকে ডেকে পাঠাতে থাকবে। ডাকতে ডাকতে শেষমেশ ডাকটা গিয়ে পৌঁছাবে সেই একদম ছোট ভাইটির কাছে, যার হাতে পৌঁছেছে মাত্র একটা সংখ্যা, অর্থাৎ 1। তখন সেই ক্ষুদে ভাইটি বলবে 1-এর যোগফল তো একই, এটার জন্য তার কাউকে ডাকার দরকার নাই। সে 1 ফেরত পাঠাবে তার উপরের ভাইকে, সে তার সাথে 2 যোগ করে ফেরত দেবে তার উপরের ভাইকে। এভাবে একদম নিচ থেকে যোগফলটা একটার পর একটা জুড়ে যেতে যেতে শেষমেশ আপনার হাত পর্যন্ত এসে পৌঁছাবে আর আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত উত্তর 5050। খেয়াল করে দেখুন, ওই যে শেষের ছোট ভাইটি যার কাছে গিয়ে সমস্যাটা এতই পুচকে হয়ে গেল যে আর কাউকে ডাকারই প্রয়োজন পড়ল না। প্রোগ্রামিংয়ের ভাষায় এই জাদুকরী মুহূর্তটাকেই বলা হয় বেস কেস বা থামার শর্ত। রিকারশনে যদি আপনি এই সঠিক বেস কেসটা ঠিকমতো না দেন তবে মহাবিপদ। কোড তখন সেই সেলুনে 2 আয়নার মতো অনন্তকাল ধরে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। এক পর্যায়ে কম্পিউটারের মেমোরি একদম কানায় কানায় ভরে উঠে একটা মারাত্মক এরর দিয়ে প্রোগ্রামটা ক্র্যাশ করে বসবে, যার নাম স্ট্যাক ওভারফ্লো। আমরা যে মার্জ সর্ট বা কুইক সর্টের কথা জেনেছি কিংবা ট্রি ডাটা স্ট্রাকচারের গল্প শুনেছি, সেখানে কাজ করার জন্য কিন্তু এই রিকারশনই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান আর নিখুঁত উপায়। কেন জানেন? কারণ ট্রি এর প্রতিটা শাখা বা ডালপালা খেয়াল করলে দেখবেন সে নিজেও তো আসলে একটা ছোট্ট ট্রি। এই রিকারশনেরই একটা অসাধারণ আর প্রায় জাদুকরী বাস্তব প্রয়োগ হচ্ছে ব্যাক ট্র্যাকিং। নামটা শুনলেই বোঝা যায় পেছনের পায়ের ছাপ ধরে আবার আগের জায়গায় ফিরে আসা। আমাদের দৈনন্দিন জীবনের কথাই ধরুন, অচেনা কোনো জায়গায় গিয়ে যখন আমরা পথ খুঁজি তখন একটা অচেনা রাস্তা ধরে হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে হঠাৎ যদি সামনে একটা উঁচু দেয়াল বা বন্ধ কানাগলি এসে পড়ে, আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকি? মোটেই না। আমরা খুব শান্তভাবে নিজেদের পেছনের পায়ের ছাপ ধরে ঠিক ততখানি পেছনে আবার হেঁটে আসি যেখান থেকে ভুল মোড়টা আমরা নিয়েছিলাম। তারপর সেখানে দাঁড়িয়ে আবার নতুন আরেকটা রাস্তার চেষ্টা করি।
একটা পথে সামনে এগিয়ে যাওয়া, সামনে বাধা বা কানাগুলি দেখলে আবার এক ধাপ পেছনে ফিরে আসা, আর নতুন পথের খোঁজ করা। এই পুরো বুদ্ধিমান কায়দাটার নামই হচ্ছে ব্যাক ট্র্যাকিং। কম্পিউটার সায়েন্সে এই বিষয়টা চমৎকারভাবে বোঝা যায় জনপ্রিয় পাজল গেম সুডোকু দিয়ে। নিশ্চয়ই দেখেছেন, সেখানে 9x9 ঘরের একটা ছক থাকে, আর 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো এমন নিখুঁতভাবে বসাতে হয় যেন কোনো সারি, কলাম কিংবা 3x3 বাক্সে কোনো সংখ্যা দুইবার না বসে। এখন একটা কম্পিউটারকে যখন কঠিন একটা সুডোকু সমাধান করতে দেওয়া হয়, সে কি করে জানেন? সে প্রথমে সুডোকুর একদম প্রথম ফাঁকা ঘরটাতে 1 বসিয়ে দেখে। নিয়ম না ভাঙলে বেশ নিশ্চিন্ত মনে দ্বিতীয় ঘরে গিয়ে 2 বসায়। এভাবে টুকটুক করে সে এগোতেই থাকে। কিন্তু এগোতে এগোতে ধরা যাক 25 নাম্বার ফাঁকা ঘরটায় গিয়ে সে দেখল, আরে 1 থেকে 9-এর মধ্যে যে সংখ্যাই বসানো হোক না কেন, সুডোকুর কোনো না কোনো নিয়ম তো ভেঙে যাচ্ছেই। সামনে এগোনোর আর কোনো পথ নাই, একদম কানাগলি বা ডেড এন্ড। ঠিক এই জায়গাটায় আমাদের চালাক ব্যাক ট্র্যাকিং অ্যালগোরিদম কিন্তু এক ফোঁটাও ঘাবড়ায় না। সে ঝটপট হিসাব কষে ফেলে, 25 নাম্বার ঘরে যেহেতু কিছুতেই মেলানো যাচ্ছে না, তার মানে নিশ্চিতভাবে সে পেছনের 24 বা 23 নাম্বার ঘরে কোনো একটা ভুল সংখ্যা বসিয়ে এসছে। সে মুহূর্তের মধ্যে 25 নাম্বার ঘর থেকে এক ধাপ পেছনে হেঁটে 24 নাম্বার ঘরে ফিরে যায়। আগের ভুল সংখ্যাটা ধুয়ে মুছে সাফ করে দিয়ে নতুন আরেকটা সঠিক সংখ্যা বসানোর চেষ্টা করে। এমনকি 24 নাম্বার ঘরেও যদি পথ না মেলে, তবে সে আরও এক ধাপ পিছনে গিয়ে 23 নাম্বার ঘরে চলে যায়। এই যে ভুল হলেই পায়ের ছাপ ধরে পিছনে ফিরে আসা, ভুল শুধরে নেওয়া আর নতুন পথে হাঁটা, এই ম্যাজিকের ওপর ভর করেই কম্পিউটার মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যে পৃথিবীর সবচেয়ে কঠিন সুডোকু নিখুঁতভাবে মিলিয়ে ফেলে। এমনকি দাবা খেলার যে কম্পিউটার এআইগুলো আছে, তারাও কিন্তু এই ব্যাক ট্র্যাকিং ব্যবহার করেই মনে মনে ভবিষ্যতে 10 থেকে 15টা চালের সমস্ত সম্ভাব্য পথ আগেভাগেই হেঁটে দেখে আসে। আর কোথাও কানাগলি দেখলেই সেখান থেকে চুপচাপ ফিরে এসে সবচেয়ে সেরা চালটা দিয়ে দেয়। আমাদের এই বাস্তব পৃথিবীর বেশিরভাগ জটিল সম্পর্কই আসলে গ্রাফ বা নেটওয়ার্কের মতো। সবকিছু যেন মাকড়সার জালের মতো একে অপরের সাথে জড়িয়ে আছে। এখন ভাবুন তো, এই বিশাল জালের ভেতর দিয়ে আমরা যদি কিছু খুঁজতে বের হই বা এক শহর থেকে অন্য শহরে হেঁটে যেতে চাই, তাহলে ঠিক কিভাবে এগোবো? এমন একটা নেটওয়ার্ক যার প্রতিটা মোড় থেকে অসংখ্য রাস্তা চারদিকে ছড়িয়ে গেছে, সেখানে চোখ বন্ধ করে এলোমেলো হাঁটলে তো হারিয়ে যাওয়াই স্বাভাবিক। হয়তো দেখা যাবে একই জায়গায় বারবার গোলক ধাঁধার মতো ঘুরপাক খাচ্ছি। এই জটিল গ্রাফ বা ট্রি এর ভেতর দিয়ে পথ না হারিয়ে সুশৃঙ্খলভাবে হাঁটার জন্য আমাদের হাতে মূলত 2টা অ্যালগোরিদম আছে। প্রথমটার নাম ডেপথ ফার্স্ট সার্চ বা সংক্ষেপে ডিএফএস। আর হাঁটার ধরনটা ভারী অদ্ভুত। যতক্ষণ সামনে রাস্তা আছে, ভুলেও পেছনে তাকাবে না, সোজা একদম শেষ সীমানা পর্যন্ত ডুব দাও। একটু কল্পনা করুন, আপনি বিশাল এক অন্ধকার গোলক ধাঁধায় ঢুকে পড়েছেন। সামনে 3টা রাস্তা খোলা, ডানে, বাঁয়ে আর মাঝখানে। আপনি যদি ডিএফএস এর কায়দায় হাঁটেন, তবে যে কোনো একটা রাস্তা, ধরুন বাঁ দিকেরটাই বেছে নিলেন, এরপর সেই রাস্তা ধরে গভীর থেকে আরও গভীরে চলতেই থাকবেন। যতক্ষণ না রাস্তার একদম শেষ মাথায় পৌঁছাচ্ছেন বা কোনো বদ্ধ দেয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছেন, আপনার কোনো থামাথামি নাই। একদম শেষ মাথায় গিয়ে যখন দেখবেন সামনে এগোনোর আর কোনো পথ নাই, কেবল তখনই ব্যাক ট্র্যাকিংয়ের সাহায্য নিয়ে নিজের ফেলে আসা পদচিহ্ন ধরে ঠিক আগের মোড়টায় ফিরে আসবেন। তারপর সেখান থেকে না দেখা অন্য কোনো রাস্তায় আবারও নতুন করে গভীরে ডুব দেবেন। এই পুরো কৌশলটা ঠিকঠাক কাজ করার জন্য আমাদের স্ট্যাক বা রিকারশনের সাহায্য নিতে হয়। কারণ ওই যে আমরা মোড়গুলো ফেলে এগিয়ে গেলাম, সেই ফেলে আসা মোড়গুলোর কথা তো একটা স্ট্যাকের ভেতরে জমা করে মনে রাখতেই হবে। দ্বিতীয় কৌশলটার নাম হচ্ছে ব্রেডথ ফার্স্ট সার্চ বা বিএফএস। এর মূলমন্ত্র খুবই সোজা। দূরে লাফ দেওয়ার আগে নিজের কাছের মানুষগুলোকে একটু ভালো করে দেখে নাও। একটা শান্ত স্থির পুকুরের কথা ভাবুন। আপনি পুকুরের ঠিক মাঝখানে ছোট্ট একটা ঢিল ছুঁড়ে মারলেন। ঢিলটা পানিতে পড়ার সাথে সাথেই যে ঢেউটা তৈরি হলো, সেটা কেমন সুন্দর গোল বৃত্তের মতো চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়তে থাকে, তাই না? প্রথমে একদম ছোট একটা বৃত্ত বা খুব কাছের এলাকা, তারপর সেই বৃত্তটাই ধীরে ধীরে বড় হয়ে দূরের এলাকায় চলে যায়। বিএফএস ঠিক এই পুকুরের ঢেউয়ের নিয়মেই কাজ করে। ধরুন ফেসবুকের বিশাল নেটওয়ার্কে আপনার প্রোফাইল থেকেই আমরা যাত্রা শুরু করলাম। বিএফএস কিন্তু প্রথমেই লাভ দিয়ে আপনার বন্ধুর 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 কাছে চলে যাবে না। সে প্রথমে আপনার একদম নিজস্ব, মানে 1 নাম্বার স্তরের যতজন সরাসরি বন্ধু আছে, তাদের সবার প্রোফাইল একে একে চেক করবে। ঠিক যেন পুকুরের ওই প্রথম ঢেউটা। আপনার সরাসরি সব বন্ধুদের দেখা শেষ হলে এবার সে দ্বিতীয় স্তরে পা রাখবে। অর্থাৎ আপনার বন্ধুদের যত বন্ধু আছে, এবার সে তাদের সবাইকে একে একে দেখতে শুরু করবে। এভাবেই সে স্তরে স্তরে চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে পুরো নেটওয়ার্কটাকে স্ক্যান করে ফেলবে। এই যে একটা সুন্দর সিরিয়াল, প্রথমে কাছের মানুষ, তারপর দূরের মানুষ, এই সিরিয়ালটা মেমোরিতে ধরে রাখার জন্য আমাদের কিউ এর সাহায্য লাগে। ফেসবুক বা লিঙ্কডইন যখন আপনাকে পিপল ইউ মে নো বা ফ্রেন্ড সাজেশন দেখায়, তখন তারা কিন্তু এই জাদুকরী বিএফএস অ্যালগোরিদমটাই ব্যবহার করে। এবার একটু অন্যভাবে চিন্তা করুন। বাস্তব জীবনে আমরা যখন বাসা থেকে বের হয়ে কোথাও রওনা দেই, তখন আমাদের প্রধান উদ্দেশ্য কি থাকে? কত দ্রুত, সবচেয়ে কম সময়ে আর সবচেয়ে কম খরচে গন্তব্যে পৌঁছানো যায়, তাই তো? এই যে ওয়েটেড গ্রাফের ভেতর থেকে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার সবচেয়ে ছোট আর সেরা রাস্তা, যাকে আমরা বলি শর্টেস্ট পাথ, সেটা আমরা কিভাবে খুঁজে বের করব? এই দারুণ সমস্যার সমাধান যে বিশ্ববিখ্যাত অ্যালগোরিদমটি দিয়েছে, তার নাম ডায়াস্ট্রাস অ্যালগোরিদম।
মজার ব্যাপার হচ্ছে ডাচ কম্পিউটার সায়েন্টিস্ট এডসগার্ড ডায়াক্সট্রা নাকি কফি খেতে খেতেই এই যুগান্তকারী অ্যালগরিদমটি আবিষ্কার করে ফেলেছিলেন। ধরে নিন আপনি এখন ঢাকায় আছেন আর আপনার গন্তব্য হচ্ছে চট্টগ্রাম। মাঝখানে আরও বেশ কয়েকটা শহর বা মোড় পার হয়ে আপনাকে যেতে হবে, আর প্রতিটা রাস্তারই একটা নির্দিষ্ট খরচ বা দূরত্বের একটা কিলোমিটার আছে। ডায়াস্ট্রা সাহেবের এই অ্যালগরিদমের মূল কৌশলটা ভারী সুন্দর। ভবিষ্যতের চিন্তা বাদ দিন, এই মুহূর্তে আপনার হাতের কাছে সবচেয়ে সস্তা বা কাছের যে মোড়টা আছে সবসময় সেটাই বেছে নিন। শুরুতে আপনি ঢাকায় দাঁড়িয়ে আছেন, তাই ঢাকা থেকে ঢাকার দূরত্ব 0। আর বাকি যত শহর আছে, যেমন ধরুন কুমিল্লা, ফেনী বা চট্টগ্রাম, এদের দূরত্ব তো আপনি জানেন না, তাই সেগুলোকে আপাতত অসীম বা অনেক দূরের পথ হিসাবে ধরে নেওয়া হলো। এবার ঢাকা থেকে যে কয়টা সরাসরি রাস্তা বের হয়েছে তার হিসাব করা যাক। ধরুন একটা রাস্তা গেছে নারায়ণগঞ্জে, যার দূরত্ব 20 কিলোমিটার। আরেকটা সোজা চলে গেছে কুমিল্লায়, যার দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। ডায়াস্ট্রা অ্যালগরিদম তখন চুপচাপ লিখে নেবে নারায়ণগঞ্জ পৌঁছানোর খরচ 20 আর কুমিল্লা পৌঁছানোর খরচ হচ্ছে 100। এরপর সে নিজেকেই প্রশ্ন করবে, আচ্ছা আমার হাতের কাছে এখন সবচেয়ে কম খরচের শহর কোনটা? উত্তর খুব সোজা, নারায়ণগঞ্জ, মাত্র 20 কিলোমিটার। তখন সে আর দেরি না করে সাথে সাথে নারায়ণগঞ্জে চলে যাবে। সেখানে দাঁড়িয়ে সে দেখবে এখান থেকে আর কোথায় কোথায় যাওয়ার রাস্তা আছে। সে দেখল নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা যাওয়ার চমৎকার একটা বাইপাস রাস্তা আছে, যার দূরত্ব মাত্র 50 কিলোমিটার। এবার একটু খেয়াল করুন তো, আগে আমরা জানতাম ঢাকা থেকে সরাসরি কুমিল্লায় যাওয়ার খরচ হচ্ছে 100 কিলোমিটার, কিন্তু এখন আমরা দেখলাম ঢাকা থেকে নারায়ণগঞ্জ 20 কিলোমিটার আর নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা 50 কিলোমিটার, অর্থাৎ মোট খরচ দাঁড়াচ্ছে মাত্র 70 কিলোমিটার। এখন আপনারাই বলুন, 100 কিলোমিটার বেশি সস্তা নাকি 70 কিলোমিটার? অবশ্যই 70 কিলোমিটার। ডায়াস্ট্রা অ্যালগরিদম তখন সাথে সাথে পুরানো সেই 100 কিলোমিটারের হিসাবটা কেটে দিয়ে সেখানে নতুন সস্তা খরচটা লিখে দেবে। এই যে পুরনো হিসাব কেটে নতুন সস্তা হিসাবটা লেখা হলো, একেই বলে রিল্যাক্সেশন। এভাবে প্রতিটা মোড়ে দাঁড়িয়ে সবসময় সবচেয়ে সস্তা রাস্তাটা বেছে নিতে নিতে সে যখন একদম চট্টগ্রামে গিয়ে পৌঁছাবে, তখন ম্যাজিকের মতো আপনার হাতে ঢাকা থেকে চট্টগ্রামের সবচেয়ে কম খরচের রুটটা তৈরি হয়ে যাবে। আর এই যে প্রতিটা মোড়ে দাঁড়িয়ে চোখের পলকে সবচেয়ে ছোট রাস্তাটা খুঁজে বের করা, এর জন্য ডায়াস্ট্রা অ্যালগরিদম তার পেছনের ইঞ্জিন হিসাবে মিন হিপ বা প্রায়োরিটি কিউ ব্যবহার করে, যেটা আমরা একটু আগে শিখে এসেছি। আজকে আপনি যখন পকেট থেকে মোবাইল বের করে গুগল ম্যাপস বা উবার অ্যাপ খুলে কোনো জায়গার ডিরেকশন দেখেন আর স্ক্রিনে সুন্দর একটা নীল রঙের লাইন ভেসে ওঠে, জেনে রাখুন সেই লাইনটার ঠিক পিছনেই কিন্তু আমাদের এই ডায়াস্ট্রা অ্যালগরিদম আর প্রায়োরিটি কিউ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পৃথিবীতে এই যে হাজার হাজার অ্যালগরিদম, এগুলোর প্রায় সবই মূলত 4টা ফিলোসফির উপরে ভর করে দাঁড়িয়ে আছে। এই ফিলোসফিগুলো একবার ধরতে পারলে আপনি নিজেই নতুন নতুন অ্যালগরিদম বুঝতে, ইভেন বানাতেও পারবেন। এর মধ্যে প্রথম ফিলোসফিটার নাম হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ বা লোভী কৌশল। অ্যালগরিদমের দুনিয়ায় এই লোভী হওয়ার একটা চমৎকার অর্থ আছে। এর মূল কথা হলো ভবিষ্যতে কি হবে অত দূরের চিন্তা আপাতত বাদ দিন। এই মুহূর্তে চোখের সামনে যে বিকল্পটা সবচেয়ে বেশি লাভজনক বা সেরা বলে আপনার মনে হচ্ছে, কোনো রকম দ্বিধা ছাড়াই সেটা লুফে নিন। ব্যাপারটা বোঝার জন্য একজন দোকানদারের ভাঙতি টাকা ফেরত দেওয়ার কথা ভাবা যাক। ধরুন আপনি দোকানে গিয়ে 68 টাকার বাজার করলেন, দোকানদারকে দিলেন 100 টাকার একটা নোট, তিনি আপনাকে 32 টাকা ফেরত দেবেন। এখন দোকানদারের উদ্দেশ্য হলো আপনাকে যতটা সম্ভব কম সংখ্যক নোট বা কয়েন দিয়ে এই 32টা টাকা বুঝিয়ে দেওয়া যায়। তিনি প্রথমে তার বাক্সের সবচেয়ে বড় নোটটার দিকে তাকাবেন। 32 টাকার চেয়ে 50 টাকা বড়, তাই এটা দেওয়া যাবে না। এরপর তিনি পরের সবচেয়ে বড় নোটটা হাতে নেবেন, 20 টাকা। ভবিষ্যতের কোনো হিসাব না কষেই লোভীর মতো সবচেয়ে বড় 20 টাকার নোটটা তিনি আপনাকে দিয়ে দিলেন। বাকি রইল 12 টাকা। এবার এই 12 টাকা মেটানোর জন্য তিনি আবার বাক্সের সবচেয়ে বড় নোটটা খুঁজবেন, নিয়ে নিলেন 10 টাকার নোট। বাকি রইল 2 টাকা। এবার 2 টাকা মেটানোর জন্য তিনি সরাসরি একটা 2 টাকার কয়েন আপনার হাতে তুলে দিবেন। খেয়াল করে দেখুন, মাত্র 3টা নোট বা কয়েন ব্যবহার করে কি নিখুঁতভাবে তিনি আপনাকে 32 টাকা বুঝিয়ে দিলেন। প্রতিটা ধাপে তিনি সেই মুহূর্তে সবচেয়ে বড় বিকল্পটা বেছে নিয়েছিলেন, আর তাতেই পুরো সমস্যার সেরা সমাধানটা বেরিয়ে এসছে। ডায়াস্ট্রাস অ্যালগরিদম ঠিক এই কৌশলেই কাজ করে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, গ্রিডি অ্যাপ্রোচ সব জায়গায় কিন্তু সেরা সমাধান দিতে পারে না। যেখানে মুহূর্তের লোভ ভবিষ্যতের বড় কোনো ক্ষতি করে দিতে পারে, সেখানে আমাদের অন্য ফিলোসফির দ্বারস্থ হতে হবে। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, যেমন শিক্ষার ক্ষেত্রে আপনি কোনো একটি কোর্স পারচেস করতে গেলেন, সাধারণত ভালো কোর্সের দাম বেশিই হয়ে থাকে, কিন্তু আপনি সবসময় চুজ করেন যেটা কম দামের, সেটা আপনি নিয়ে নিতে চেষ্টা করেন। এই ক্ষেত্রে কিন্তু ডায়াস্ট্রাস অ্যালগরিদম কাজ করবে না। দ্বিতীয় ফিলোসফিটার নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড কঙ্কার, অর্থাৎ ভাগ করো এবং জয় করো। প্রাচীন রোমান সাম্রাজ্য এই নীতি কাজে লাগিয়ে পুরো পৃথিবীটাকে শাসন করেছিল। তাদের কৌশলটা ছিল দারুণ। বিশাল আর শক্তিশালী শত্রু বাহিনীর সাথে একবারে সম্মুখ যুদ্ধে না জড়িয়ে কৌশলে তাদের ভেতরে বিভেদ তৈরি করে দাও। তাদের ছোট ছোট দলে ভাগ করে ফেলো। শত্রুরা যখন ছোট আর দুর্বল দলে ভাগ হয়ে যাবে, তখন এক একটা ছোট দলের সাথে যুদ্ধ করে তাদের খুব সহজেই হারিয়ে দেওয়া যাবে। আর এভাবে সব ছোট দল জয় করা হয়ে গেলে পুরো সাম্রাজ্যই আপনার হাতের মুঠায় চলে আসবে। কম্পিউটার সায়েন্সে এই ফিলোসফিটা কাজ করে 3টা ধাপে। প্রথম কাজ হলো আপনার সামনে যে বিশাল সমস্যাটা আছে সেটাকে ভেঙে ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করে ফেলা।
এরপর সেই ছোট ছোট সমস্যাগুলোকে আলাদা আলাদাভাবে সাধারণত রিকারশন ব্যবহার করে সমাধান করা বা জয় করা। আর একদম শেষে ওই ছোট ছোট জয় করা সমাধানগুলোকে একসাথে জোড়া লাগিয়ে মূল বিশাল সমস্যাটার একটা পূর্ণাঙ্গ সমাধান দাঁড় করিয়ে ফেলা। আমরা যে মার্জ সর্ট আর কুইক সর্টের নাম শুনেছি সেগুলো হলো এই ডিভাইড অ্যান্ড কঙ্কার ফিলোসফির সবচেয়ে চমৎকার উদাহরণ। মার্জ সর্ট যেমন 1 কোটি এলোমেলো ডাটাকে কাটতে কাটতে একটা একটা করে ছোট ডাটায় ভাগ করে ফেলে, এরপর ছোট ছোট জোড়ায় সাজিয়ে সেগুলোকে জয় করে, আর শেষে সেই ছোট সাজানো টুকরাগুলোকে জোড়া লাগিয়ে পুরো 1 কোটি ডাটার একটা নিখুঁত সাজানো তালিকা আমাদের হাতে তুলে দেয়। বাইনারি সার্চও কিন্তু একই কাজ করে। প্রতিবার মাঝখান থেকে বই খুলে পুরো সমস্যাটাকে অর্ধেক করে সঠিক শব্দটাকে খুঁজে বের করে। তৃতীয় ফিলোসফির নাম হচ্ছে ডায়নামিক প্রোগ্রামিং, সংক্ষেপে যাকে বলা হয় ডিপি। এর মূল কনসেপ্টটা এতই সোজা যে একটা ছোট বাচ্চাকে খুব সহজে বুঝিয়ে দেওয়া যাবে। এর পুরো ফিলোসফিটা দাঁড়িয়ে আছে আমাদের বাস্তব জীবনের ভীষণ সাধারণ একটা বুদ্ধিমত্তার উপরে। ধরুন, যে কাজ বা যে হিসাব আপনি অতীতে একবার কষ্ট করে ফেলেছেন, সেই হিসাবের ফলাফলটা কোথাও একটু লিখে রাখবেন বা মনে রাখবেন। পরবর্তীতে যদি আবার হুবহু একই হিসাব করার দরকার পড়ে, তখন কি বোকার মতো শুরু থেকে আবার সেই একই খাটুনি খাটবেন? মোটেও না। আপনি সরাসরি আপনার মনে রাখা আগের ফলাফলটাই ব্যবহার করবেন। ধরুন, আমি আপনার সামনে বোর্ডে লিখলাম 1 + 1 + 1 + 1 + 1 কত? আপনি একটু গুণে ঝটপট বললেন 5। এবার আমি ওই আগের অঙ্কটার একদম ডান পাশে নতুন করে আরেকটা +1 লিখে দিলাম। এবার উত্তর বের করতে আপনার 1 সেকেন্ডও লাগবে না, সাথে সাথেই বলে দেবেন 6। আপনি কিন্তু এবার আর প্রথম থেকে গুনতে বসেননি, কারণ আপনি জানেন আগের 5টা 1 যোগ করলে 5 হয়। তাই আপনি শুধু মনে রাখা পুরানো ফলাফল 5-এর সাথে নতুন একটা 1 যোগ করে দিয়েছেন। এই যে আমাদের অতীতের করে আসা ছোট ছোট হিসাবের ফলাফলগুলোকে মেমোরিতে বা কোনো একটা টেবিলে লিখে বা মনে রাখার যে জাদুকরী একটা প্রক্রিয়া, তাকেই টেকনিক্যাল ভাষায় বলা হয় মেমোয়াইজেশন। গণিতের ফিবোনাক্কি সিরিজের কথা একটু ভাবুন। সেখানে প্রতিটি নতুন সংখ্যা হয় তার ঠিক আগের দুটো সংখ্যার যোগফল। আপনি যদি সাধারণ রিকারশন ব্যবহার করে ফিবোনাক্কি সিরিজের 50 নম্বর সংখ্যাটা বের করতে বলেন, তবে কম্পিউটার একই ছোট ছোট হিসাব নিজের অজান্তেই কোটি কোটি বার ব্যবহার করতে থাকবে। কাজটা শেষ হতে কয়েক ঘন্টা বা কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। কিন্তু আপনি যদি এর সাথে ডাইনামিক প্রোগ্রামিং বা মেমোয়াইজেশন জুড়ে দেন আর কম্পিউটারকে বলে দেন, ভাই, একবার হিসাব করা ফলাফল একটা ডায়েরিতে একটু লিখে রেখো, তাহলে যে অঙ্কটা করতে কম্পিউটারে কয়েকদিন লাগছিল, সেই একই অঙ্ক কম্পিউটার 1 সেকেন্ডেরও 1000 ভাগের 1 ভাগে সমাধান করে দেবে। তাই যখনই কোনো জটিল সমস্যায় দেখবেন একই ছোট সমস্যা বারবার ঘুরে ফিরে আসছে, তখনই বুঝবেন সেখানে ডায়নামিক প্রোগ্রামিং ব্যবহার করার সময় এসে গেছে। আর চতুর্থ ফিলোসফিটা হচ্ছে আমাদের খুবই পরিচিত ব্যাক ট্র্যাকিং। এটা আমরা সুডোকু আর গোলক ধাঁধার সমাধানে দেখেছি। যখন আপনার সামনে অসংখ্য বিকল্প রাস্তা খোলা আর আপনাকে সবগুলো রাস্তা ট্রাই করে দেখে সঠিক সমাধানটা খুঁজে বের করতে হবে, আবার কানাগুলি পেলে এক ধাপ ফিরে এসে নতুন রাস্তা ধরতে হবে, ঠিক তখনই ব্যাক ট্র্যাকিং হলো আমাদের সবচেয়ে সেরা হাতিয়ার। একটু গভীরভাবে খেয়াল করে দেখুন তো, এই যে এতক্ষণ এত কথা বললাম, এর কোনো একটা টপিক বা কনসেপ্ট কি আকাশ থেকে উড়ে এসছে? আসেনি। অ্যারেতে যখন মাঝখানে ডেটা ঢোকানো কঠিন হয়ে দাঁড়ালো, ঠিক সেই সমস্যার থেকেই জন্ম নিল লিঙ্ক লিস্ট। আমাদের যখন ডেটা রাখার সিরিয়াল কন্ট্রোল করার দরকার হলো, সেখান থেকেই এলো স্ট্যাক আর কিউ। আমাদের যখন হাজার হাজার ডেটার ভেতর থেকে চোখের পলকে ডেটা খোঁজার স্পিড দরকার হলো, সেখান থেকে জন্ম নিল হ্যাশ টেবিল আর বাইনারি সার্চ ট্রি। আবার আমাদের যখন বাস্তব জীবনের জটিল নেটওয়ার্ক আর সম্পর্কগুলোকে মেমোরিতে রাখার দরকার হলো, তখন চলে এলো গ্রাফ। প্রতিটা ডেটা স্ট্রাকচার আর প্রতিটা অ্যালগরিদম যেন একটা আরেকটার সাথে একেবারে শেকড় দিয়ে যুক্ত। এরা সবাই মিলে একটা বিশাল বড় আর সুন্দর পরিবার, যারা আমাদের সফটওয়্যার আর টেকনোলজির এই দুনিয়াটাকে টিকিয়ে রেখেছে। এই কনসেপ্টগুলো জানা থাকলে আপনার মাথার ভেতর পুরো বিষয়ের একটা অত্যন্ত শক্তিশালী আর পরিষ্কার মানচিত্র তৈরি হয়ে যাবে। এখন সময় এসছে এই জ্ঞানগুলোকে বাস্তবে রূপ দেওয়ার। আপনার পছন্দের যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেছে নিন, আর আজকে আমরা যে কনসেপ্টগুলো শিখলাম সেগুলোকে নিজের হাতে কোড লিখে মেমোরিতে তৈরি করা শুরু করুন। আপনি যখন নিজে কোড লিখবেন, তখন আর অন্ধের মতো মুখস্থ কিছু লিখবেন না। আপনি অনুভব করবেন আপনার কোডের প্রতিটা লাইনের আড়ালে মেমোরির ভেতরে ঠিক কি জাদুকরী ঘটনাটা ঘটে চলেছে। হ্যাপি কোডিং।